আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ। আজকে ভেক্টরের এমসিকিউর উপর একটা মাস্টার ক্লাস নিব এবং এই ক্লাসটার শেষে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি ক্লাসটা সম্পূর্ণ করো এবং প্রত্যেকটা টাইপ বুঝো, যেই কোনো পরীক্ষায় এই টাইপের বাহিরে কোনো এমসিকিউ আসবে না। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং প্রতিটা কোর্স এমসিকিউর অ্যানালাইসিস বা টাইপের কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে। তো চলো আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, ফার্স্ট একটা এমসিকিউ এখানের মধ্যে আসছে, আই ক্যাপ এবং কে ক্যাপের ক্রস গুণন। তো আমি একটা বৃত্ত আঁকবো ক্লকওয়াইজ, ঠিক আছে? এই যে ক্লকওয়াইজ একটা বৃত্ত আঁকতেছি, মানে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তো এখানে দিলাম আমি আই ক্যাপ, এখানে দিলাম জে ক্যাপ এবং এটা দিলাম কে ক্যাপ। ওকে, সো এটার সিস্টেমটা হলো, আই ক্যাপের সাথে তুমি যদি জে ক্যাপের ক্রস গুণন করো তাহলে পাবা কি? কে ক্যাপ পাবা। সো এই যে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, আই ক্যাপ জে ক্যাপের দিকে আসতেছে এবং পাচ্ছি কি? আমরা কে ক্যাপ পাচ্ছি। তাহলে এখানে ব্যাপারটা হলো এরকম, আই ক্যাপ ক্রস কে ক্যাপ পাবো কি? জে ক্যাপ পাবো হলো কে ক্যাপ। সেম কে ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস গুণন করলে পাবো পরেরটা, মানে জে ক্যাপ পাবো। কে ক্যাপের সাথে আমরা যদি আই ক্যাপের ক্রস গুণন করি তাহলে পাবো কি? আমরা জে ক্যাপ পাবো। সেম আমরা যদি জে ক্যাপের সাথে কে ক্যাপের ক্রস গুণন করি তাহলে পাবো কোনটা? আই ক্যাপ পাবো। সো জে ক্যাপের সাথে যদি আমরা কে ক্যাপের ক্রস গুণন করি তাহলে পাবো কোনটা? আই ক্যাপ। সো এটা হলো কি, ঘড়ির কাঁটার দিকে যদি যায়। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তখন কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হলে ব্যাপারটা হলো কি, আমার মনে করো আই ক্যাপের সাথে কে ক্যাপের গুণন হচ্ছে, তাহলে কি হবে? তো চলো আমরা এখানে একটু লিখি, যেমন মনে করো আই ক্যাপের সাথে কে ক্যাপের ক্রস গুণন হচ্ছে, আই ক্যাপের সাথে কে ক্যাপের ক্রস গুণন করছে, তাহলে এটা কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে, তাহলে হবে এটা মাইনাস, পাবো কোনটা? জে ক্যাপ পাবো, জে ক্যাপ। সেম আবার যদি কে ক্যাপের সাথে আমার জে ক্যাপের ক্রস গুণন হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে কে ক্যাপের সাথে জে ক্যাপের ক্রস গুণন হবে, তাহলে কি পাবো? মাইনাস, পাবো কোনটা? আই ক্যাপ পাবো, আই ক্যাপ। ফাইন। সেম আই ক্যাপের জে ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস গুণন করলে, জে ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস গুণন করলে পাবো কি? মাইনাস কে ক্যাপ। মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা পজিটিভটা পাবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে আমরা মাইনাসটা পাবো, ঠিক আছে? যেমন মাইনাস জে ক্যাপ। সো এখানের মধ্যে কোশ্চেন কি আসছে? আই ক্যাপের সাথে কে ক্যাপের ক্রস গুণন। দেখো আই ক্যাপের সাথে কে ক্যাপের ক্রস গুণন, তাহলে কি পাবো? জে ক্যাপ পাবো। তবে কি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে মাইনাসটা পাবো। তাহলে অ্যান্সার কি? 4 নাম্বারটা মাইনাস জে ক্যাপ। সো দেখো এই যে কনসেপ্টটা বুঝাই দিচ্ছি, এই কনসেপ্টের বহুত এমসিকিউ তোমরা পাবা, তখন কিন্তু জাস্ট একবার বুঝাইতে সময় লাগছে, পরেরগুলো কি আমরা ঠাস ঠাস করে সলভ করে ফেলতে পারবো। তো চলো সেকেন্ড এমসিকিউটা দেখি। দেখো এখানে বলছে যে কোনো ভেক্টর রাশির কার্ল 0 হলে এর মান কত হবে? কার্ল 0 হলে, এইটা ওই যে কার্ল ডাইভারজেন্সের কনসেপ্ট থেকে আসছে, যে একটা ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটরের সাথে আরেকটা ভেক্টরের আমরা কি করলাম? ক্রস গুণন করলাম। তাহলে আমরা এটা কি পাবো? ক্রস গুণন করলে যদি আমরা 0 পাই, তাহলে আমাদের শর্ত কি ছিল? এই কার্লটা অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, এটাই তো আমাদের শর্ত ছিল। কি? অঘূর্ণনশীল এবং অথবা সংরক্ষণশীল, এটাই তো ছিল আমাদের কনসেপ্ট। যদি এমন হইতো যে ভেক্টর অপারেটরের সাথে আরেকটা ভেক্টরের ক্রস গুণনে আমরা কি চাচ্ছি? নট ইকুয়াল টু 0 পাচ্ছি, তখন এটা কি ছিল? ঘূর্ণনশীল। এটাই না আমাদের শর্ত ছিল, ঘূর্ণনশীল অথবা অসংরক্ষণশীল। তাহলে এখন আমাদের কি বলছে যে ভেক্টর রাশির কার্ল 0 হলে, মানে এইটার শর্ত কোনটা? অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। অ্যান্সার হলো কি? 3 নাম্বার। এই যে এই জিনিসগুলো আসলে ঠাস ঠাস করে টিক দিয়ে দিতে হবে, কারণ এগুলো কি জ্ঞানমূলক এমসিকিউ বলে এটাকে, ঠিক আছে? মানে আসছে ঠাস করে মেরে দিতে হবে, মানে উইদিন 5 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? কারণ যেগুলো ম্যাথমেটিক্যাল ওগুলোতে একটু সময় লাগবে, বাট এগুলো কি ঠাস করে এমসিকিউ সলভ করার মতো এমসিকিউ, ঠিক আছে? তারপর একটা চলো আমরা এটা দেখি, যেমন কি বলছে দুইটা ভেক্টর, যেমন এ ক্রস বি আর বি ক্রস এ কত হয়। আচ্ছা দেখো আমরা এটাকে এমনভাবে করতে পারি যে দেখো এ ক্রস বি, তাই না? তো ভালো কথা, প্লাস আমরা যদি এইটাকে এ ক্রস বি আনি তাহলে কি হবে? আমার সামনে একটা মাইনাস আনতে হবে, তাহলে কি হয়? এটা কি কাটাকাটি চলে যায় না? আলটিমেটলি কি হচ্ছে? 0। সহজ একটা এমসিকিউ, তাই না? তবে একটা ব্যাপার আছে, এইখান থেকে আরও এমসিকিউ আসতে পারে যে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তো এখান থেকে এরকম একটা এমসিকিউ হতে পারে, যেমন মনে করো এইদিকে একটা এ ভেক্টর কাজ করতেছে আর এদিকে কি
একটা বি ভেক্টর কাজ করতেছে। ওকে, সো এ থেকে বি এর ক্রস গুণন করছো, তাহলে কি হবে, ভেক্টরটা তাদের সাথে লম্ব বরাবর এইদিকে উৎপন্ন হবে। তার মানে কি এ ক্রস বি এইদিকে উৎপন্ন হচ্ছে। আর যদি বি ক্রস এ করো, মনে করো বি ক্রস এ করছো, তাহলে ভেক্টরটা কি এই যে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাহলে ভেক্টরটা এই দিকে উৎপন্ন হবে তাদের সাথে লম্ব বরাবর, মানে বি ক্রস এ হচ্ছে এদিকে। তাহলে এখন এদের মধ্যে মধ্যবর্তী এই পরস্পরেরা মধ্যবর্তী 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। সো এরকম একটা এমসিকিউ আসে, এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, সেটা হলো 180 ডিগ্রি। ঠিক আছে, পরেরটা চলে আসি। দেখো এ ক্রস বি ইকুয়াল টু সি হলে সি এর সাথে এর ডট গুণন কত হবে। এই যে একটু আগে যেটা বুঝাইলাম যে এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, মনে করো এ ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, সেটা হলো বি ভেক্টর। সো এ ক্রস বি এর তা আমরা যে ভেক্টরটা পাবো সেটা হবে কি এদের সাথে লম্ব বরাবর, মানে সি ভেক্টর ইকুয়াল টু বোঝাচ্ছে কি এ ক্রস বি, তাই না। এই সি ভেক্টরের সাথে এ ভেক্টরের ডট গুণনে কি হবে, অবশ্যই দেখো এইটা একটা ব্যাপার যে দেখো সি ভেক্টরের সাথে এ ভেক্টর কি পরস্পর কি লম্বভাবে অবস্থান করতেছে না, যেহেতু পরস্পর লম্ব তার মানে এ ভেক্টর এবং সি ভেক্টরের ডট গুণন কি আসবে, 0 আসবে, এবং দিস ইজ কল্ড, দুইটা ভেক্টরের ডট গুণন 0 হলে তারা পরস্পর কি হবে, লম্ব হবে, তাই না। তো যাই হোক আমাদের এই দেখো দুইটা ভেক্টরের ডট গুণন কি হবে, 0 হবে, বিকজ তারা পরস্পর কি লম্ব। এই দেখো এরা কি পরস্পর লম্ব, তার মানে এদের ডট গুণন কি হবে, 0 হবে। অ্যান্সার কি 0 হবে। ঠিক আছে, কারণ এ ভেক্টর আর সি ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থান করতেছে, সো এদের ডট গুণন কি হবে, 0 হবে। ওকে, তারপরটায় আসি যে তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি। একই সমতলে থাকার শর্ত হলো কি, মনে করো এদিকে একটা এ ভেক্টর কাজ করতেছে, এদিকে একটা বি ভেক্টর কাজ করতেছে, সো এদের ক্রস গুণন কি হয়, এদের ক্রস গুণন মনে করো সি ভেক্টর যেটা, সেটা একটু আগে দেখলাম যে এ ক্রস বি, ঠিক না। সো একই সমতলে থাকা শর্ত হলো দুইটার ক্রস গুণনের সাথে এ ক্রস বি এর ক্রস গুণনের সাথে অন্য আরেকটা ভেক্টর, ফর এক্সাম্পল সি ভেক্টর, যে ডট গুণন যদি কি হয় 0 হয়, তখন তারা একই সমতলে অবস্থান করতেছে, ভেক্টরগুলো কি একই সমতলে অবস্থান করতেছে, মানে এই দুইটার ক্রস গুণনের ফলে যে ভেক্টরটা পাইছি, তো এটাকে আমি সি ভেক্টর না ও ভেক্টর দ্বারা ডিফাইন করলাম, ও ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্রস বি। তার মানে এই ভেক্টরটার সাথে সি আরেকটা ভেক্টর আছে মনে করো, সেই তাদের ডট গুণন যদি কি হয় 0 হয়, তখন তারা কি হবে, একই সমতলে অবস্থান করবে। এটা মানে তিনটা ভেক্টরের ক্ষেত্রে, তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করতে চায়, তাদের যে কোনো তার দুইটার ক্রস গুণনের সাথে আরেকটা ডট গুণন কি হইতে হবে, 0 হইতে হবে। নট অনলি যে এইটাই হবে এমনটা না, এমন হইতে পারে যে বি ক্রস সি এর সাথে এর ডট গুণন কি হচ্ছে, 0 হচ্ছে, এটাও কি শর্ত একই কথা। তো সেম আমার এখানে শর্ত কোনটা মানতেছে, যেমন বি ক্রস সি এর সাথে এর ডট গুণন 0, তার মানে এটাই হলো, এই তিনটা ভেক্টর হলো একই সমতলে অবস্থান করতেছে। ওকে, আচ্ছা এরপরেরটাই আসি যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। একটা কথা মনে রাখবা, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, তার মানে এর লম্ব বিক্ষেপ, তাহলে কি হবে এ কস থিটা। সো এই কস থিটা ইজ ইকুয়াল টু আমার কি আসতেছে, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, তাহলে এখানে এর লম্ব বিক্ষেপ এ কস থিটা হবে, শেষ। আর যদি এটাকে আমরা আরেকটু ভাবে দেখতে চাই, তাহলে কি হবে এ ডট বি, মানে এ ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টর, তার বিপরীতটার মান দিয়ে ভাগ, মানে বি ভেক্টরের মান দিয়ে ভাগ। সো এ কস থিটা ইজ ইকুয়াল টু তাহলে কি আসতেছে এ ডট বি ডিভাইডেড বাই কি হবে বি ভেক্টরের মান দিয়ে ভাগ। এটা হলো তোমার এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এটাও দিয়ে দিতে পারে, এটাও দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওকে, তারপর একটা আসি, মানে তোমার যদি বলতে এখন বি কস থিটা, এটা কিভাবে বি কস থিটা, তাহলে বি কস থিটা কি হইতো, যে বি এর লম্ব বিক্ষেপ, তাহলে বি কস থিটা ইজ ইকুয়াল টু কি হইতো এ ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ করলে যে মানটা আসে, এটা হলো বি এর লম্ব বিক্ষেপ, এটা হলো কি এর লম্ব বিক্ষেপ। ঠিক আছে, কার লম্ব বিক্ষেপ, এর লম্ব বিক্ষেপ। ওকে, এই হলো ঘটনা। তারপরে আসি, দেখো এখানের মধ্যে কিছু জিনিস বলে দিচ্ছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়াল টু জে ক্যাপ এবং সি ভেক্টর ইজ ইকুয়াল টু কে ক্যাপ। তাহলে আমাদের বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি জে ক্যাপ, ওকে, সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি কে ক্যাপ, ওকে। সো আর এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি আই ক্যাপ, ওকে, এর ইজ ইকুয়াল টু কি হবে, দেখো জে এর সাথে কে, জে এর সাথে কে, মনে করো জে এদিকে আছে, কে কি এখানে আছে, ঠিক আছে, আই কি এখানে আছে, ওকে, ধরলাম। তো জে এর সাথে কে এর ক্রস গুণন করলে আমরা কি পাবো,
আলটিমেটলি আই ক্যাপ পাবো, আর এখানে কি আছে আলটিমেটলি আই ক্যাপ আছে, তাহলে এই দুইটার ডট গুণন কি হবে 0 হবে, তাই না? সো অ্যান্সার কি 0। কি করলাম জে আর কে এর ক্রস গুণন করলে আমরা পাই কি আই ক্যাপ, আর আই ক্যাপের ডট গুণন করলে ওহো 0 না 1 কি হবে 1 তাহলে অ্যান্সার কি 1, কারণ আই ডট আই 1 মানে আই এর সাথে আই এর ডট গুণন হয়, জে এর সাথে কি জে এর ডট গুণন হয়, তাই না? সেম কে এর সাথে কে এর ডট গুণন হয়, এগুলো কি সব 1, আর বাকিগুলোর ডট গুণন কি হয় 0 হয়। ওকে ওকে, তারপরে আসো এখানের মধ্যে দিয়ে দিছে দুইটা ভেক্টর একটি সামান্তরিকে সন্নিহিত বাহু নির্দেশ করে, তবে উহার ক্ষেত্রফল কি? আচ্ছা আগে সূত্রটা একটু অ্যানালাইসিস করে দিই, তাহলে একটা দিয়ে অনেক কিছু বের হয়ে যাবে। মনে করো একটা সামান্তরিক কি আছে, একটা সামান্তরিক আছে, ঠিক আছে? সামান্তরিক এঁকে ফেলি। আচ্ছা এত স্কেলের ইউজ করবো না, ডাইরেক্ট এঁকে ফেললাম। এই একটা সামান্তরিক মনে করো, এই সামান্তরিকের এইটা হলো এ একটা বাহু এ ভেক্টর, এটা হলো কি বি আর একটা বাহু মানে বি ভেক্টর। এই দুইটা ভেক্টর যদি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাও, যদি দুইটা বাহু দেওয়া থাকে, কি দেওয়া থাকে বাহু দেওয়া থাকে, মানে যদি বলে বাহু এ বি ভেক্টর সামান্তরিকের দুইটা বাহু, তখন ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে এ ক্রস বি এর মানটা বের করলেই হয়ে যাবে। আর যদি আরেকটা বলে যে না মনে করো সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, মানে পি ভেক্টর আর এই কিউ ভেক্টর হলো কি সামান্তরিকের দুইটা কর্ণ, সামান্তরিকের দুইটা কর্ণ, তখন কি হবে তখন হলো পি ক্রস কিউ ভেক্টর বের করবা, এটার যে মানটাকে তুমি কি করবা হাফ দিয়ে গুণ করে দিবা। তাহলে কর্ণ থাকলে এই কনসেপ্ট যে আমার দুইটার ক্রস গুণনের মানকে হাফ দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। আবার যদি দেওয়া থাকে যে ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, মনে করো এই এ ভেক্টর আর বি ভেক্টর হলো ত্রিভুজের দুইটা বাহু, ত্রিভুজের বাহু, তখন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবা ত্রিভুজের ক্ষেত্রফল, তখন কি করতে হবে যে এ ক্রস বি এবং তার মান রে হাফ দ্বারা গুণ করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এই ছিল তিনটা সূত্র। সো এখানের মধ্যে কি বলছে দেখো তো, এখানে বলছে সামান্তরিকের দুইটা বাহু বলছে, কি বলছে সামান্তরিকের দুইটা বাহু বলছে। ওকে ফাইন, তো সামান্তরিক বাহু হলে আমার কনসেপ্ট কি হবে যে আমার এই দুইটা ভেক্টরকে ক্রস গুণন করতে হবে, এই ক্রস গুণনের মানটা হবে এখানকার অ্যান্সার। তো এই এমসিকিউগুলা দেখা গেছে যে একটু ক্যালকুলেশন করে বের করতে হবে, তার মানে এটা তোমার একটু টাইম নিবে, মোটামুটি 30-40 সেকেন্ডের মতো টাইম নিবে। আর ওই যে জ্ঞানমূলক এমসিকিউগুলো ঠাস ঠাস করে দাগাই দেওয়ার বা, ঠিক আছে? সো চলো আমি এটা তোমাদের সলভ করে দেখাই, পারার কথা তারপরও কি একটু সলভ করে দেখাই। ওকে আচ্ছা, সো এটা কিভাবে করবা, ওই যে জাস্ট ক্রস গুণন করবা, এই দুটার ক্রস গুণন করবা। তো ক্রস গুণনের তো আমরা কিভাবে করছি, যেমন আই ক্যাপের সহগ মানে 4 - 4 বা এই যে 1 2 - 2 - 1। ওকে, এখন এটার কি করব আমরা ভ্যালু বের করব। ওকে, সো কি করতাম আই ক্যাপ নিলাম, তাহলে এই দুটার ক্রস গুণন তাহলে কত আসে -4 - +2, ঠিক আছে জে ক্যাপ। ওকে, এটা অফ, এখন এদের ক্রস গুণন তার মানে -4 আর 16 সূত্রের মাইনাস, ঠিক আছে? আচ্ছা তারপর হলো কি প্লাস কে ক্যাপ, তার মানে এইটা অফ, এদের মধ্যে ক্রস গুণন তার মানে -8 আর হলো সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে +8, তার মানে এটা তো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে 6 আই ক্যাপ আর কি থাকতেছে +6 জে ক্যাপ। সো এইটার ভ্যালু এটা তো এ ক্রস বি বের হইলো, এটা কি বের হলো এ ক্রস বি বের হলো, তাহলে মানে এটা যে ভ্যালুটা হবে এটার ভ্যালুটা হবে কি এ ক্রস বি এর কি বের করবো আমরা ভ্যালু বের করবো, তার মানে এটা হবে কি 6² মানে 36 প্লাস কি 36 মেনলি √72, কোনটা কই এই তো এটা হলো অ্যান্সার √72। ওকে, সো এগুলা প্র্যাকটিস করতে করতে এগুলো 30 সেকেন্ড 35 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা, ঠিক আছে? ওকে, তারপরে চলো আরেকটা এমসিকিউ দেখি। যেমন দেখো এখানে এই এমসিকিউটা প্রথমেই দেখায় আসছিলাম, কি প্রথমেই দেখায় আসছিলাম যে আই ক্যাপ আর কে ক্যাপ যে কে ক্যাপ আর আই ক্যাপের ক্রস গুণন। তো আমি ওই যে কী করবো একটা বৃত্ত এঁকে ফেলাম, আমাদের কি সবগুলো কি ক্লকওয়াইজ যাচ্ছে, মনে করো এটা আই ক্যাপ, এটা কি জে ক্যাপ আর এটা কি কে ক্যাপ। ওকে, সো আমার কি কে ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস গুণন হচ্ছে, তার মানে কি ক্লকওয়াইজ যাচ্ছে, পাচ্ছি কি আমি জে ক্যাপ। সো এখান থেকে পেয়ে গেলাম আমি জে ক্যাপ, আর এখানে আছে কি কে ক্যাপ, তাহলে এই দুটার ডট গুণন কি হবে 0 হবে। কোথায় 0? এই হলো অ্যান্সার। কথাটা কি বুঝাইতে পারছি? সো কারণ আই শুধু ডট গুণন শুধু কে ক্যাপের ডট গুণনেই 1 হয়, জে ক্যাপের ডট গুণনেই 1 হয়, বাকিগুলোর ডট গুণনে কি আসবে 0 আসবে। ওকে, পরেরটাই চলে আসি।
দেখো এখানে কি বলছে যে এ বি সি এগুলোর মান দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো। আচ্ছা যেহেতু এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, তার মানে এটা কি ত্রিভুজ সূত্র মেনে চলে, তাই না? সো দেখো এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, মানে এ ভেক্টর যদি এদিকে হয়, বি ভেক্টর যদি এইদিকে হয়, তাহলে এটা হবে কি সি ভেক্টর, তাই না? কারণ আমাকে বলছে কি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন তুমি বুঝো এখানের মধ্যে এটার মান কত, এবার বলে দিছে, মানও বলে দিছে, এটা কত 12, কত বলছে 12, এটা কত বলছে 5, আর এটা কত বলছে 13। বুঝতেই পারতেছো পিথাগোরাস আর এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, কি 90 ডিগ্রি না? দেখো পিথাগোরাস মেনে চলতেছে অথবা ত্রিভুজ সূত্র তো মেনে চলতেছে, মেইন কনসেপ্ট হলো কি ত্রিভুজ সূত্র মেনে চলতেছে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। কই 90 ডিগ্রি, এই যে এটা হলো 90 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এখানে আরেকটা হিংস হইলো যে দেখো এটা হলো ভূমি, এটা হলো কি লম্ব, এই দুইটার স্কোয়ার করলে পেয়ে যাচ্ছি কি অতিভুজ। তার মানে বুঝতে পারতেছি এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। দুইভাবেই তুমি বুঝতে পারো। ওকে পরেরটায় যাই। দেখো একটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান কত 25 আর সর্বনিম্ন মান কত 7, তাহলে ভেক্টর দুইটির মান কত? এখানে কিন্তু বলছে লব্ধির সর্বোচ্চ মান, নট লব্ধি। লব্ধি সর্বোচ্চ মান মানে কি আর ম্যাক্স, লব্ধি সর্বোচ্চ মান মানে কি আর ম্যাক্স। ওকে লব্ধি সর্বোচ্চ মান আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কত বলছে 25, আর মিনিমাম লব্ধি সর্বনিম্ন মান কত বলছে 7। ঠিক আছে, আমাদের ভেক্টর দুইটার মান বের করতে হবে। লব্ধি সর্বোচ্চ মান মানে কি পি প্লাস কিউ না, আর লব্ধি সর্বনিম্ন মান মানে কি পি মাইনাস কিউ না? মানে দুইটা ভেক্টরের যোগফল হলো সর্বোচ্চ মান, দুইটা ভেক্টরের বিয়োগফল হলো সর্বনিম্ন মান। তাহলে দুইটা ভেক্টর মানে পি কিউর মান বের করতে বলছে, তো কিচ্ছু না, আমি দুইটাকে যোগ করি, 25 আর 7 যোগ করলে কত হয় 32 ইজ ইকুয়াল টু 2p, অর্থাৎ p ইজ ইকুয়াল টু কত 16। ঠিক আছে, আবার ওই দুটোকে কি বিয়োগ করি, বিয়োগ করলে কি পাচ্ছি 2q ইজ ইকুয়াল টু পাচ্ছি, আর এটা থেকে এটা বিয়োগ করলে হলো 18, তাহলে q ইজ ইকুয়াল টু কত 9। তাহলে 16 আর 9 কোথায়, 16 আর 9 3 নাম্বার হলো অ্যান্সার। ওকে শেষ। তারপরেটাই চলে আসি, কি বলছে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, তারা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে এদের লব্ধির মান কত? মানে ব্যাপারটা হলো কনসেপচুয়ালি জিনিসটা এরকম যে মনে করে এদিকে একটা বল কাজ করতেছে পি বল, এটা হলো 7 নিউটন। ওকে সো এদিকে আরেকটা বল কাজ করতেছে, এটাও পি, মানে দুটোটা সেম, প্রত্যেকটির মান কত 7 নিউটন। মানে এটা কিউর জায়গায় মনে করো দুইটা ভেক্টর ছিল তো আমরা জানতাম যে পি কিউ, তো কিউ কি 7 নিউটন। ঠিক আছে, এবং এরা পরস্পর একই বিন্দুতে ক্রিয়া করে এবং এদের মধ্যবর্তী কোণ এই আলফার মান কত বলে দিছে 120 ডিগ্রি। তো আমাদের এই লব্ধির মান আর বের করতে হবে। তো ডাইরেক্ট সূত্র মারলে তো এটা হয়ে যায়, মানে এই যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, হ্যাঁ কজ আলফা, এই সূত্র দিয়ে তুমি তা বের করতে পারো, কিন্তু তোমার লাগবে কি জানো শর্টকাট লাগবে। কিভাবে তুমি উইদিন 10 সেকেন্ডে ম্যাথ সলভ করতে পারো। দেখো আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিই, কখনো যদি তিনোটা মানে p ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কি হয় আর হয়, মানে দুইটা বলের লব্ধি ওই বলের সমান, ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি আর লব্ধির দিক হবে 120 ডিগ্রি আর লব্ধির দিক হবে 60 ডিগ্রি। এটা হলো শর্ত, মানে দুইটা বলের মান যদি সমান হয়, মানে এই যেমন 7 এবং 7 এবং এদের লব্ধির মানও যদি কি হয় 7 হয়, তাহলে আলফার মান কি হবে 120 ডিগ্রি এবং লব্ধি যে কোণটা উৎপন্ন করবে থেটা, সেটার মান হবে 60 ডিগ্রি। তো এখানের মধ্যে একটা শর্ত পেয়ে গেছি, দেখো পি আর কিউ কি সমান এবং এদের মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, তাহলে লব্ধি কি হবে এদের সমান হবে। কথাটা কি বুঝছো? তার মানে লব্ধির মানও কত হবে 7 নিউটনই হবে। তাহলে আমার ম্যাথ আর করাই লাগতেছে না। সো আমাদের এটার অ্যান্সার হবে কি খ, লব্ধির মান 7 নিউটন। কারণ কি শর্ত হইল পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর যদি হয় তখন কি হবে লব্ধির আলফার মান 120 ডিগ্রি। সাধারণত আলফার মান বের করতে বলে, কিন্তু এখানে একটু ঘুরাই দিছে যে না আমার এই পি কিউ দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, লাগবে লব্ধির মান, তাহলে ঠিক আছে সবগুলো সমানই তো হইতে হবে, তাই না? তাহলে কি আলফার মান লব্ধির মান 7 নিউটন। ওকে ফাইন, পরেরটায় চলে আসি। দেখো 10 নিউটন আর 20 নিউটন মানে দুটি বল কোনো কণার উপর আরোপিত হলে নিম্নের কোনটি লব্ধি হতে পারে না, এটাকে বলা হয় অসম্ভব লব্ধি। এটা কি বলে অসম্ভব লব্ধি। অসম্ভব লব্ধি কি জিনিস, মানে লব্ধি এটা হতে পারে না। দেখো সেটা সম্ভব, মানে কাহিনীটা হলো দেখো এখানে 10 নিউটন আর 20 নিউটন মানে অসম্ভব লব্ধি হইলো
মানে তোমার এই 10 নিউটন মানে পি প্লাস কিউ যা হবে, ঠিক আছে, তার চেয়ে বেশি কোনো কিছু লব্ধি হতে পারে না, অথবা পি মাইনাস কিউ যা হবে তার চেয়ে কম কোনো লব্ধি হতে পারে না। আমি কি কথাটা কি বুঝাইতে পারছি? মানে সর্বোচ্চ লব্ধির মানে কি আর ম্যাক্স না, আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কী হবে পি প্লাস কিউ, অথবা আর মিনিমাম মানে কি পি মাইনাস কিউ। লব্ধির রেঞ্জটা এদের মধ্যেই থাকতে হবে। লব্ধির রেঞ্জটা মানে আর মিনিমামের থেকে লব্ধি, আর মিনিমামের চেয়ে লব্ধি বড় হবে অথবা সমান হবে, অথবা আর ম্যাক্সের চেয়ে সমান হবে অথবা তার কম হবে। লব্ধিটা এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে। আর মিনিমামের চেয়ে বেশি বা তার সমান, আর ম্যাক্সের কম বা তার সমান, লব্ধির রেঞ্জ এর মধ্যে থাকতে হবে, এর বেশি হতে পারবে না। এখন দেখো 10 আর প্লাস 10 আর 20 যোগ করলে কত হয় 30, আর 10 আর 20 বিয়োগ করলে কত হয় অনলি 10, তাই না? মানে 20 থেকে যদি 10 বিয়োগ করলে কত থাকে 10 থাকে, তার মানে আর দুটাকে যোগ করলে কত হয় 30 হয়। তার মানে লব্ধির মান 10 থেকে 30-এর মধ্যে কিছু একটা হবে। এই 10-এর নিচেও নামবে না, 30-এর উপরেও যাইতে পারবে না। তাহলে এখন দেখো এখানে যে 40 কই থেকে আসলো, 40 তো অসম্ভব লব্ধি, কারণ 30-এর বেশি তো হইতে পারবে না, এই দুইটা যোগফলের বেশি লব্ধি হইতে পারবে না, অথবা এই দুইটা বিয়োগফলের নিচে কোনো কিছু হইতে পারবে না। 10 হইতে পারবে কারণ 10 আছে, 20 হইতে পারবে, 30 হইতে পারবে, কিন্তু 40 কীভাবে হবে? এই দুটো যোগফলে তো বেশি হইতে পারবে না। তারপরে এখানে যদি আরেকটা মান থাকতো, মনে করো যে 7 নিউটন একটা অপশন থাকতো, তার মানে কি 10-এর চেয়ে কম, এটা হওয়া সম্ভব না। এটা কি বলা হয়? অসম্ভব লব্ধি। অসম্ভব লব্ধির শর্ত হলো এইটা। আমি কি কথা বুঝিতে পারছি? ওকে, এরপরে চলে আসতেছি। তারপরে দেখো যে দুটি সমমানের ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? দুটি সমমানের ভেক্টর থেকে শূন্য ভেক্টর হতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? মানে দেখো এদিকে একটা বল কাজ করতেছে পি ভেক্টর, এবং তাদের এটা সমান আরেকটা বল, তাহলে এটা অবশ্যই বড় মনে করো এটাও পি, তাহলে এও কি সমান না? দুইজনে দুই দিকে টানতেছে, তাহলে এটা কি থাকবে? শূন্য হয়ে যাবে না? তার মানে এদের মধ্যবর্তী কোণ হইতে হবে কত? 180 ডিগ্রি। দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে তাদের মধ্যবর্তী কোণ হইতে হবে কত? 180 ডিগ্রি। কারণ দেখো পি এদিকে টানতেছে, পি এদিকে টানতেছে, মাঝখান দিয়ে কি এই বিন্দুটা স্থির ঝুলে আছে। তার মানে দুইটি সমান ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে আমরা শূন্য ভেক্টর পাবো, মানে স্থির পাবো। ঠিক আছে, পরেরটায় আসি। দেখো কি বলছে, 7 কেজি ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এত, যেখানে আই ক্যাপ জে ক্যাপ বস্তু, আচ্ছা ঠিক আছে, ত্বরণ প্রাপ্ত হবে। বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে? ভর দেওয়া আছে, ভর দেওয়া আছে, বল দেওয়া আছে, বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে? কিছু না, এফ ইজ ইকুয়াল টু কি আমরা কি সূত্র জানি? এম এ জানি না, আমার এই এটা লাগবে। হ্যাঁ, এফটা তো আমরা কি এই ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরটার মানই হইল এফ। তো এই ভেক্টরটার মান কিভাবে বের করব? কোনো ভেক্টরের মান কিভাবে বের করে? কোনো ভেক্টরের মান বের করে রুট ওভার তার মানগুলার, মানে এই যে সহগগুলার স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার করলে কত হয় 4, 3 স্কোয়ার করলে কত হয় 9, 6 স্কোয়ার করলে কত হয় 36, তার এনে কত আসতেছে 49, রুট করলে হয় 7। তাহলে এফ এর মান কত 7, এম এর মান কত 7 কেজি, এটাও কত 7 ইন্টু এ, 7 7 কাটা গেল, এর মান কত 1, তার মানে ত্বরণের মান কত হবে 1, এই যে 1 মিটার পার সেকেন্ড। আমি কি কথা বুঝিয়ে পারছি? আমার স্পিড কি একটু বেশি হয়ে যাচ্ছে? না, আমি বিশ্বাস করি তোমরা এই এমসিকিউগুলা এত স্পিডেই সলভ করতে হবে, আমার চেয়ে বেশি স্পিডে সলভ করতে অবশ্যই। আমি তো কোনো স্পিডেই পড়াচ্ছি না, কারণ আমি স্মার্ট বোর্ডে আমি বুঝাচ্ছি, বুঝাইতে অনেক সময় লাগে, বাট যখন তুমি মানে কনসেপ্ট বুঝে ফেলবা, তুমি যখন বেশি প্র্যাকটিস করবা, তুমি মাত্র 20 সেকেন্ড 30 সেকেন্ডে এমসিকিউ সলভ করতে পারবা। ওকে ফাইন। সো আমি কি বুঝিতে পারছি? এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ এর মানটা বের করলাম, এর এম এর মান দেওয়া আছে, এ বের করে ফেলবো, 7 7 কাটা গেল, এর মান 1। ফাইন। তারপরে আসো, প্রতি ঘন্টায় এত বেগে দক্ষিণ পূর্ব দিকে বাতাস বইছে। ওকে, দক্ষিণ দিক বরাবর বাতাসের গতিপথ, এখানে উপাংশের কনসেপ্ট আসছে। কি আসছে? উপাংশের কনসেপ্ট আসছে। উপাংশের কনসেপ্টটা কি দেখো, আমি একটু হালকা করে কনসেপ্ট বুঝাই, আমার বুঝাইতে একটু সময় লাগবে, আমি একটু বুঝাবো, ঠিক আছে? আমি কিন্তু একটু বুঝাবো, তোমরা একটু খালি মনোযোগ দিবা, ঠিক আছে? ক্লাসটা একটু ধৈর্য ধরে করো।
আমি কথা দিচ্ছি তুমি অনেক কিছু শিখে ফেলবে এবং তোমাকে ভেক্টরে কোনো পরীক্ষায় আটকাইতে পারবে না, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, ঠিক আছে। এবং তোমার মানে আমি বলতে চাচ্ছি যে তোমার ভেক্টরের এটা হলো মাস্টার ক্লাস, এরপরে তোমার এমসিকিউ ইনশাল্লাহ তুমি 100-এ 100, যেখানে যেই পরীক্ষায় এমসিকিউ আসবে ভেক্টর থেকে তোমাকে ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না, প্রত্যেকটা টাইপ আমি এখানে পড়াই দিব, খালি একটু ধৈর্য ধরে মনোযোগ দাও, ঠিক আছে। সো এখানের মধ্যে কি বলছে, প্রতি ঘন্টা এত বেগে, ভালো কথা, দক্ষিণ পূর্ব দিকে। আচ্ছা তাহলে এই দিকটা আমি দক্ষিণ দিলাম, এই দিকটাকে আমি কি দিলাম, পূর্ব দিলাম। দক্ষিণ আর পূর্ব, বাতাস বইছে দক্ষিণ দিক বরাবর, হ্যাঁ, বাতাসের গতি কত, আচ্ছা দক্ষিণ আর পূর্বের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, এই জন্যই তো বলছে দক্ষিণ পূর্ব, ঠিক আছে। নাহলে আমাদের কি বলে দিত, কোন বলে দিত, দক্ষিণ দিকের সাথে এত ডিগ্রি বা পূর্ব দিকের সাথে এত ডিগ্রি। দক্ষিণ পূর্ব বলছে তার মানে কি, দক্ষিণ পূর্বের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, তার মানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত বেগ ছিল তার, 25√2 কিলোমিটার/আওয়ার ছিল তার বেগ। আমার কি লাগবে, দক্ষিণ দিকের উপাংশ লাগবে, যেহেতু দক্ষিণ দিকের সাথে কোণ করছে আমরা দক্ষিণ দিকেরটা কি ধরতে পারি, আনুভূমিক উপাংশ ধরতে পারি। তাহলে কি সূত্র, আর কস থেটা। এখন আর এর মান এখানে কত, 25√2 কস কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ভালো কথা। 25√2 আর কস 45 ডিগ্রির মান 1/√2, √2 কাটা গেল, অ্যান্সার হলো 25, কোথায়, 25 কিলোমিটার/আওয়ার। দিস ইজ দ্য অ্যান্সার, কত, 25 কিলোমিটার/আওয়ার। ওকে, নেক্সট তারপরটা দেখো যে এত বেগে, হ্যাঁ, দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 কিলোমিটার/আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টির সম্মুখীন হয়, বৃষ্টি থেকে রক্ষা পেতে আনুভূমিকের সাথে তাকে কত কোণে ছাতা ধরতে হবে। দেখো ছাতার অঙ্কগুলো হলো আপেক্ষিক বেগের অঙ্ক, কিন্তু আমি তোমাকে এমসিকিউর জন্য একটা শর্টকাট শিখাই দিচ্ছি, এই শর্টকাটে তুমি শুধু অনলি এমসিকিউর জন্য ম্যাথটা করবা, ঠিক আছে। বৃষ্টির অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা tan θ = এটাই শর্টকাট, tan θ = হ্যাঁ মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, কি মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, এটাই হলো তোমার কি কনসেপ্ট। তবে এই যে থেটাটা উৎপন্ন হবে, এই থেটাটা উৎপন্ন হবে সবসময় কি উলম্বের সাথে উৎপন্ন কোণ, কি উলম্বের সাথে উৎপন্ন কোণ, ঠিক আছে। সো এখন দেখো এখানের মধ্যে আমরা tan θ বের করে ফেলতে পারতেছি। সো tan θ = এখানে মানুষের বেগ কত, 4, এত বেগে দৌড়ে যাওয়ার সময় 4/6, তাহলে এখানে tan θ যে মানটা আসবে tan ইনভার্স 4/6, ঠিক আছে। এটা হলো কি তোমার, এটা হলো উলম্বের সাথে উৎপন্ন কোণ। কিন্তু আমার চাইছে কি আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ, আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ। যদি আনুভূমিকের সাথে হয় তখন জিনিসটা উল্টে যাবে, তখন হবে কি, এই যে উলম্বের সাথে হলে মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, আনুভূমিকের সাথে হলে এটা উল্টা, বৃষ্টির বেগ বাই মানুষের বেগ, বৃষ্টির বেগ বাই মানুষের বেগ, ঠিক আছে। তখন জিনিসটা আসতেছে tan θ = বা আরেকটা জিনিস করতে পারো তুমি, এই যে থেটাটাকে কি করতে পারো 90 থেকে বিয়োগ করে দিলেই ঠিক তোমার কি বের যাচ্ছে, আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ বের হয়ে যাচ্ছে। tan θ কি করলা, এই যে থেটা যেটা বের হচ্ছে 90 থেকে, কি থেকে 90 ডিগ্রি থেকে তুমি এটাকে বিয়োগ করে ফেললে কি পেয়ে যাচ্ছ, আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আনুভূমিকের সাথে উৎপন্ন কোণটা পেয়ে যাওয়া। সো এখানে কি করবা, এটা ক্যালকুলেট করবা যে tan ইনভার্স 4/6 এর মান যত আসে সেটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা, ঠিক আছে। সেটাই হলো তোমার কি এখানে অ্যান্সার। চলো এই কোশ্চেনটা চলে আসছি। একটি নদীর স্রোত দেওয়া আছে, এত বেগে প্রবাহিত হচ্ছে, নৌকা স্রোতের সাথে কত 90 ডিগ্রি কোণ করে এবং 4 কিলোমিটার/আওয়ার বেগে চালানো হচ্ছে। নদীর প্রস্থ দেওয়া আছে এবং হলো যে এক তীর থেকে অন্য তীরে পৌঁছাতে কত সময় লাগবে, আমার টি চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে হলো নৌকাতে কি বলছে, স্রোতের সাথে এত ডিগ্রি কোণ করে, হ্যাঁ, চালানো হচ্ছে, তার মানে যাত্রা শুরু করছে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, বলে দিছে 90 ডিগ্রি কোণে সে যাত্রা শুরু করছে। এই যে স্রোতের সাথে এত ডিগ্রি কোণে এত বেগে চালানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমার ও পারে পৌঁছাইতে কত সময় লাগবে, 90 ডিগ্রি কোণে যদি যাত্রা শুরু করে, ভালো কথা। টি = মানে নদী পার হতে প্রয়োজনীয় সময় সূত্র কি, টি = d/p sin α, তাই না। সো এখন ডি বলতে কি নদীর প্রস্থ, সেটা হলো 0.2 কিলোমিটার, পি হলো
পি হলো কি নৌকার বেগ, নৌকার বেগ কত কত ওই যে 4 4 4 সাইন আলফার মান কত ডিগ্রি রে 90 ডিগ্রি ফাইন। তাহলে এখন আমার আসতেছে কত 0.2 ডিভাইডেড বাই 4 আলটিমেটলি ক্যালকুলেট কর অ্যান্সার কত আসে দেখ। তো এইটা আসবে কি এটা আওয়ার এককে আসবে ঠিক আছে, তুমি মিনিট এককে নিলে কি করবা তো 0.2 ইন্টু 4 আমি 60 দ্বারা গুণ করে ফেলবো তাহলে এটা আসবে মিনিট এককে। ওকে সো আলটিমেটলি কত আসবে তো 4 দ্বারা যখন কাটাকাটি করবা আলটিমেটলি 3 মিনিট আসবে ঠিক আছে। সো এইটা হবে অ্যান্সার। ওকে তারপরে চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। তো একজন ব্যক্তি আনুভূমিকের সাথে ঘন্টায় এত বেগে হাঁটতেছে তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে এত বেগে তার সাথে বৃষ্টির প্রকৃত বেগ কত ঠিক আছে, সে এত বেগে হাঁটতেছে এবং বৃষ্টি এত বেগে পড়তেছে ঠিক আছে। তাহলে এখন বৃষ্টির বেগ চাইছে, বেগ এখন দেখো বৃষ্টি যেহেতু বেগ চাইছে এটা মানে কি আর চাইছে না, তাহলে এখন আমার তো সবই দেওয়া আছে দেখো সে উলম্বভাবে যেহেতু পড়তেছে তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি 2p কিউ কি হবে কজ আলফা, আলফার মান কত ডিগ্রি কজ আলফার মান কত ডিগ্রি 690 ডিগ্রি কারণ সে উলম্বভাবে পড়তেছে এই পুরাটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আসতেছে রুট ওভার এই যে 4 স্কোয়ার প্লাস কি 4 স্কোয়ার তার মানে 16 প্লাস 16 32 রুট ওভার 32 রুট ওভার 32। তো এটা ই করলে কত আসে, এটা করলে আসে হলো 4√2 তোমার কিলোমিটার পার আওয়ারে বৃষ্টিটা এসে পড়বে। কথাটা কি বুঝছো, এটা হলো তোমার বৃষ্টি প্রকৃতপক্ষে এত বেগে এসে পড়বে। ক্লিয়ার? সো কারণ এখানে এই যে দেখো যে কোনটা উৎপন্ন করছে সেটা হলো কি 90 ডিগ্রি, কারণ বৃষ্টি উলম্বভাবে পড়তেছে আর সে এদিকে যাচ্ছে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, সো লব্ধি সূত্র দিয়েই বের করে ফেললাম। ওকে তারপরটা চলে আসো, দেখো এখানে কি বলছে যে একজন সাঁতারু স্রোতের সাথে দ্বিগুণ বেগে সাঁতার কেটে ঠিক আছে একটি নদীর অপর পারে যাত্রা অপর বিন্দু আচ্ছা অপর তীরে যাত্রার বিপরীত বিন্দুতে পৌঁছায় ঠিক আছে। স্রোতের সাথে তার দিক কত হবে, স্রোতের সাথে তার দিক কত হবে। দেখো সে কিন্তু বলছে কি একজন সাঁতারু তার স্রোতের দ্বিগুণ বেগে যাত্রা শুরু করছে ঠিক আছে। মানে এখানে এই যে দেখো আমি এখানে কনসেপ্টে ডাইরেক্ট বুঝাই দিচ্ছি, এই হলো নদী, এদিকে স্রোত যাচ্ছে, স্রোত হলো কত কিউ বেগ মনে করো, স্রোতের দ্বিগুণ বেগে সাঁতার কেটে ঠিক বিপরীত বিন্দুতে যেয়ে পৌঁছাইছে, তার মানে সে এখানে পি বেগে যাত্রা শুরু করছে, পি হলো এটার দ্বিগুণ মানে বি হলো তার দ্বিগুণ 2q ঠিক আছে। তাহলে এই আলফাটা বের করতে বলছে। এখন এটা শর্টকাট বলি আমি তোমারে, বুঝছো, যদি মনে করো স্রোতের বেগ হয় মনে করো 5 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এবং নৌকার বেগ হয় তার দ্বিগুণ মনে করো 10 মিটার পার সেকেন্ড, তাহলে ডাইরেক্ট কোনো কথা নাই, হ্যাঁ, এই আলফার মান কত হবে 120 ডিগ্রি হবে। আর এখানের মধ্যে অবশ্যই একটা কিওয়ার্ড থাকতে হবে যে নৌকাটা ঠিক বিপরীত বিন্দুতে যে পৌঁছাইছে, বা কি এখানে কয়েকটা ভাবে এই ওয়ার্ডগুলো বলা হয় যে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইছে, অথবা কি তোমার হলো যে প্রস্থ বরাবর গিয়ে পৌঁছাইছে, অথবা আড়াআড়ি নদী পার হয়েছে, বা ন্যূনতম দূরত্বে নদী পার হয়েছে, আমাকে আলফার মান বের করতে বলতেছে। তখন আমার এই কনসেপ্টটা যে স্রোতের বেগ আর নৌকার বেগ একটা যদি আরেকটার কি হয় দ্বিগুণ হয়, আলফার মান কত হবে 120 ডিগ্রি হবে। তো এখানে তো বলছে দেখো একজন সাঁতারু স্রোতের দ্বিগুণ বেগে, কত বেগে দ্বিগুণ বেগে সাঁতরিয়ে একটি নদীর অপর পারে যাত্রা বিন্দুতে পৌঁছায়, ঠিক দেখো যে অপর পারে পৌঁছায়, তাহলে এটা দ্বিগুণ বেগে গেছে, তাহলে আলফার মান কত হবে 120 ডিগ্রি হবে। 3 নাম্বারটা হলো অ্যান্সার, আলফার মান 120 ডিগ্রি। কনসেপ্টটা বুঝছো, শর্টকাটটা বুঝছো, শর্টকাটটা হলো কি তোমার নৌকার বেগ হইতে হবে স্রোতের বেগে দ্বিগুণ, তাহলে এবং কি ঠিক বিপরীত বিন্দুতে যা পৌঁছাইতে হবে, তাহলে আলফার মান কত হবে 120 ডিগ্রি। চোখ বন্ধ করে দাগায় দিবা, ঠিক আছে। আচ্ছা এখন একটা লন রোলারের ম্যাথ দেখবো, লন রোলারের কনসেপ্ট। তো লন রোলারের দুইটা ব্যাপার আছে, চলো লন রোলার জিনিসটা কীভাবে কাজ করে একটু ছোট করে জিনিসটা বুঝে ফেলি। মনে করো এইটা একটা লন রোলার, ঠিক আছে, যেটাকে ধরে এইভাবে টানা হচ্ছে, ঠিক আছে, কত F বলে টানা হচ্ছে। তো লন রোলারের ওজন কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, অবশ্যই এই দিকে তার ওজন কাজ করতেছে W। তো লন রোলার কি, ওই যে লন রোলার তো দেখছো হয়তো, বা ওই যে পিচ ঢালাই দেয় যে বোলডুজার, ওগুলোই হলো লন রোলার। বা তুমি যদি একটা ট্রলিকে টেনে নিয়ে যাও, সো ওই যে টেনে নিয়ে যাচ্ছ একটা ট্রলিকে, এই লন রোলার মানে ট্রলির চাকাটাই হলো লন রোলার আকারে কাজ করতেছে। সো এখানে তুমি মনে করো এই যে একটা ট্রলি, এই ট্রলিটাকে F বলে টেনে নিয়ে যাচ্ছ। এখন আমি যখন ট্রলিটাকে টানতেছি, F বলে টানতেছি, এখানে যে কোণটা উৎপন্ন করছে আলফা, ঠিক আছে। তাহলে এই বলে দুইটা উপাংশ আছে, একটা হলো কি F সাইন আলফা,
সরি, এটা হবে কি এফ কজ আলফা, কারণ আনুভূমিক উপাংশ যার সাথে কোণ করে সেটা হলো আনুভূমিক উপাংশ, মানে এফ কজ আলফা। আর এদিকে যেটা কাজ করতেছে সেটা হলো এফ সাইন আলফা। ঠিক আছে, তো এই এফ বলে দুটো উপাংশ, একটা হলো কি এফ কজ আলফা আর একটা হলো কি এফ সাইন আলফা। সো দেখো এই যে এফ বলের এফ সাইন আলফাটা কি করতেছে, ডাব্লিউ বল থেকে ওজন কমায় দিচ্ছে। তাইলে এটা হলো কি তোমার টানার ক্ষেত্রে, ললরোনার টানার ক্ষেত্রে তাহলে কি ওজন কমে, ঠিক আছে। ওজন কমে কি হয় তোমার এই ডাব্লিউ থেকে কতটুকু ওজন কমতেছে, এই এফ সাইন আলফা পরিমাণ ওজনটা কমতেছে, তাহলে এফ সাইন আলফা। ঠিক আছে, সেগুলো কনসেপ্ট হয়তো বা পড়ছো তোমরা। এখন দেখো তো ডাব্লিউ ইজুকাল টু কী পাচ্ছি আমরা, এফ সাইন আলফা, এতটুকু হলো তার এখন আপাত ওজন। ঠিক আছে, ঠেলার ক্ষেত্রে কি হয়, যখন রোলারটাকে ঠেলা হয়, মনে করো এই লন রোলারটাকে এভাবে ঠেলা দেওয়া হচ্ছে, পিচ ঢালাই সময় লন রোলারকে কী করা হয়, ঠেলা দেওয়া হয়। তো এই যে এফ বলে তুমি মনে করো ঠেলা দিচ্ছ এফ বলে, তাহলে এটা হচ্ছে কী হবে, এটা তুমি মনে করো এদিকে কী হবে, এই দিকে কাজ করতেছে, এই এফ বলটা এইদিকে কাজ করতেছে এফ। সো এখন দেখো যদি এইটা কোণ হয় আলফা, তাহলে এই কোণটা হবে কি আলফা, তাহলে এদিকে কোন উপাংশটা কাজ করবে, এফ কজ আলফা। সো এইদিকে কোন উপাংশটা কাজ করবে, সেটা হবে এফ সাইন আলফা, এবং তার ওজনটাও কাজ করতেছে এই দিকে। তাহলে ঠেলার ক্ষেত্রে কি ওজনটা কি দেখো, এফ সাইন আলফা এদিকে কাজ করতেছে, এফ ডাব্লিউটাও এদিকে কাজ করতেছে, কারণ যেই বলটা আমি দিছি এই বলটা এইদিকে বর্ধিত হয়েছে, কারণ এইদিকে প্রেশার কাজ করতেছে, রাইট। এই দিক থেকে বলটা কাজ করতেছে, তার দিক হয়ে যাচ্ছে নিচের দিকে। সো এফ সাইন আলফাও নিচের দিকে, ডাব্লিউ নিচের দিকে, তাহলে এখন কি ওজন বাড়বে। ওকে, ওজন যদি বাড়ে তাহলে কি হবে, ডাব্লিউ প্লাস এফ সাইন আলফা। এই তো তোমার কনসেপ্টটা। আচ্ছা, এখন কোশ্চেন ছিল আমার কি, একটা লন রোলার ঠেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তার মানে এটা হলো কি আলফার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আলফার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। কত নিউটন, এফ এর মান কত, 20 নিউটন। এখন টানার সময় কি কোশ্চেন, টানার সময় ওজন ঠেলা অপেক্ষায় কত কম হবে, তাহলে টানার সময় ওজন ঠেলা অপেক্ষায় কত কম হবে। তাহলে এটা কোশ্চেনটা হইলো যে এদের মধ্যে ডিফারেন্সটা কত, তাহলে বেশিটা থেকে আমি কমটা বিয়োগ করে দেই, তাহলে তো আমরা ডিফারেন্সটা পেয়ে যাই। তাহলে আমরা কি করতে পারি, এফ প্লাস সাইন আলফা থেকে বিয়োগ করে দিব কোনটা, এই যে এটা হলো বেশিটা আর এটা হলো কি কমটা, এটা থেকে এটা বিয়োগ করে দিই আমরা, মাইনাস ডাব্লিউ মাইনাস এফ সাইন আলফা। ঠিক আছে, সো এখন দেখো তাহলে কি হচ্ছে, এটা কাটাকাটি চলে যাচ্ছে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2f সাইন আলফা পাচ্ছি। এখন এফ এর মান কত নিউটন, 20 নিউটন, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তাহলে আমরা কি পাচ্ছি, 2 + 20 ইন্টু কত, হাফ, 2 কাটা গেল, তাহলে আলটিমেটলি 20 নিউটন। দিস ইজ দ্য অ্যান্সার, 20 নিউটন। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি? এখানে কনসেপ্টটাই হইলো মেইন, যে আমি লন রোলারের কনসেপ্টটা বুঝছি কিনা। টানার ক্ষেত্রে ওজন কমবে, সেটা হবে এফ সাইন আলফা, ঠেলার ক্ষেত্রে ওজন বাড়বে, সেটা হলো ডাব্লিউ প্লাস এফ সাইন আলফা। সো আমার বেশিটা থেকে ওজনটা যদি কমটা যদি বিয়োগ দিই, তাহলে আমরা কি ডিফারেন্সটা পেয়ে যাচ্ছি। কোশ্চেনটা বুঝতে হবে যে টানার সময় ওজন ঠেলা অপেক্ষায় কত কম হবে, মানে টানার সময় কতটুকু কম হবে, 20 নিউটন কম হবে। এটা ডিফারেন্স বোঝাচ্ছে যে যখন ঠেলতেছি তখন ওজনটা যা হচ্ছে, আর যখন টানতেছি তখন যে ওজনটা হচ্ছে, এই দুটার পার্থক্যটা কত, ক্যালকুলেট করে আসে দেখলাম 20 নিউটন। সো এই এমসিকিউগুলা তোমার এইচসিতেও আসে, আমাদের অ্যাডমিশন টেস্টেও আসে, খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ত্রিমাত্রিক ভেক্টর, এই যে একটা ভেক্টর রাশি দেওয়া আছে, ওয়াই অক্ষের সাথে তার উপাংশ কত, ওয়াই অক্ষের সাথে। আচ্ছা ওয়াই অক্ষের সাথে কি, এই যে দেখো আমরা আসলে ভেক্টর বলতে কি জানি, এটা মনে করো একটা এক্স অক্ষ, এটা হলো কি ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ। এখন দেখো সে ওয়াই অক্ষ বরাবর কি জে ক্যাপ কাজ করে না, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ কত হবে, 5 নিউটন। শেষ, দিস ইজ দ্য অ্যান্সার। মানে একটা ভেক্টরের ওয়াই অক্ষের উপাংশের মান কত, এখন ওয়াই অক্ষে তো বলেই দিছে কত, 5 নিউটন কাজ করতেছে। শেষ, যদি এখানে বলতো যে জেড অক্ষে কাজ কত করতো, জেড অক্ষের উপাংশের মান কত, তাহলে কি হতো 4 নিউটন। যদি বলতো যে এক্স অক্ষের উপাংশ, তাহলে কি হইতো 3 নিউটন। মেইন কথা হলো যে দেখো একটা পুরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো একটা বিন্দু পাওয়া যায়, মনে করো এ বিন্দু, সেটা যদি হয় 2, 1, মনে করো -3, তার মানে সে হলো এক্স অক্ষ বরাবর কত 2 একক গেছে, ওয়াই অক্ষ বরাবর
1 একক গেছে এবং জেড অক্ষ বরাবর -3 একক গেছে, এটা কি বোঝাচ্ছে? ঠিক আছে, ওকে ফাইন। তারপরে আসো কি বলছে, এ ইজুকাল টু -b হলে a ক্রস b ইজুকাল টু কত? খুব সহজ জিনিস, a ক্রস b ইজুকাল টু 0 হবে, কারণ a ইজুকাল টু -b, তার মানে কি a, ঠিক আছে, a জায়গায় আমি -b বসাইতে পারবো, a ভেক্টর আর b ভেক্টর ক্রস গুণন করলে আমি কি পাবো? ব্যাপারটা হলো যে a ভেক্টর আর b ভেক্টরের আমি ক্রস গুণন করতেছি এবং a ইজুকাল টু কি বলছে আমার -b, তাহলে দেখো a ইজুকাল টু কি আমার -b ইন্টু বি ভেক্টর, তার মানে এটা কি বোঝাচ্ছে? বি ভেক্টরটা যাচ্ছে এই দিকে আর বি মাইনাস বি ভেক্টর যাচ্ছে তার বিপরীত দিকে, বি ভেক্টর যাচ্ছে এই দিকে আর বি মাইনাস বি ভেক্টর যাচ্ছে এই দিকে, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। কিন্তু একটা ভেক্টর যদি এই দিকে যায় আর একটা ভেক্টর যদি এই দিকে যায়, তার মানে তারা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, এদের মান কি হবে? 0 হবে, কারণ একটা এ পজিটিভ দিকে আর একটা কি নেগেটিভ দিকে, সেম ভেক্টর সেম মান, তার মানে তারা কি, তাদের লব্ধিটা কি হবে? 0 হবে। আর আরেকটা ব্যাপার, যেহেতু আমাকে বলছে এখানে ক্রস গুণন, তার মানে বুঝো তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা যে a ক্রস b মানে ইকুয়াল টু কি জানি? a b সাইন থেটা, তাহলে সাইন এখানে ব্যাপারটা হলো সাইন কত হবে? 180 ডিগ্রি হবে না? তাহলে a b সাইন কত? 180 ডিগ্রি হবে, কারণ এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। আলটিমেটলি কত? 0 আসতেছে। ব্যাপারটা এইরকম, আসলে a ইকুয়াল টু -b, মানে যদি বি ভেক্টর যায় এদিকে, এ ভেক্টর হলো কি তার -b, তাহলে মানে তারা পরস্পর 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এবং আমরা কি জানি? a ক্রস b ইকুয়াল টু ab সাইন থেটা, থেটার মান বসাই দিলাম এবং ওখান থেকে পাইলাম 0। বুঝতে পারছি? ওকে, তারপরে আসো, যেমন একটা এমসিকিউ দেখাচ্ছি। দেখো আমি এখানে যেসব এমসিকিউগুলো পড়াচ্ছি, এগুলো যদি তোমরা খালি একবার বুঝে বুঝে ধৈর্য ধরে ক্লাসটা সম্পূর্ণ করো, তুমি এইচএসসি বলো, তুমি সামনে যত পরীক্ষা আছে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তুমি এই কনসেপ্টের বাহিরে কোথাও পাবা না। সো ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? আচ্ছা দেখো এখানের মধ্যে কি আছে, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুর উপর আনুভূমিকের দিকে কার্যকারী বল কত? ভারী মজার ব্যাপার, এখানে হলো আনুভূমিক বরাবর কত ডিগ্রি কাজ করতেছে। দেখো এখানে যদি একটা বলকে 200 নিউটন বলে টানা হয় এবং আনুভূমিকের সাথে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আনুভূমিক বরাবর কি উপাংশ কাজ করবে? এফ কস থেটা, থেটার মান কত ডিগ্রি? এখানে 60 ডিগ্রি। সো এখানে হইলো আনুভূমিক উপাংশ, মানে 200 কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান কত? কস 60 ডিগ্রি মান কত? হাফ। সো 200 ইন্টু কস 60 ডিগ্রি মান হলো হাফ, কাটাকাটি করলে 100 নিউটন কাজ করবে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার, 100 নিউটন। ওকে, কারণ এখানে আমার বলছে আনুভূমিকের সাথে, কোনও করছে আনুভূমিকের সাথে, যার সাথে কোন তা সেটাই হলো কি? আনুভূমিক উপাংশ। যার সাথে কোণ করে সেটাই হলো কি? আনুভূমিক উপাংশ। ওকে, আচ্ছা এখন একটা ম্যাথ দেখো, যে কি বলছে, একটা ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। আচ্ছা মধ্যবর্তী কোণ কিসের মাধ্যমে বের করে? মধ্যবর্তী কোণ ডট গুণনের মাধ্যমে বের করে, রাইট? সো ডট গুণন আমরা এখানে করব, যে মনে করো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি? ফর্মুলা কি? এ ভেক্টরের ভ্যালু বি ভেক্টরের ভ্যালু কজ অফ থেটা, ঠিক আছে? সো কস থেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, কস থেটা ইজ ইকুয়াল টু এ ভেক্টরের ভ্যালু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ভ্যালু বি ভেক্টরের ভ্যালু। ওকে, সো থেটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, অ্যান্সার করে দিবা, ঠিক আছে? সো এখানে ক্যান্সারটা করো, দেখো কি আসে। এ এর সাথে বি এর ডট গুণন হবে, দেখো আই এর সাথে আই এর ডট গুণন হয় আমরা জানি, তাহলে 3 5 কত? 15। আচ্ছা এখানে কি জে কেপ আছে? জে কেপের সাথে নাই, তাহলে ডট গুণন হবে না। এখানে কি কে কেপ আছে? তাহলে কি ডট গুণন হবে না, কারণ জে এর সাথে জে ডট গুণন হবে, কে এর সাথে কে ডট গুণন হবে। তো এখানে কি নাই? এখানে জে ক্যাপ আছে বাট এখানে জে ক্যাপ নাই, এখানে কে ক্যাপ আছে বাট এখানে কে ক্যাপ নাই। সো এগুলা ডট গুণন হচ্ছে না। ওকে ফাইন, ডিভাইডেড বাই এ ভেক্টরের ভ্যালু, এ ভেক্টরের ভ্যালু কত? 3 আর 3, তাহলে রুট ওভার কত? 9 9 18 প্লাস এটা হবে কি 5 5, তার মানে 25 প্লাস 25 রুট ওভার 50, ঠিক আছে? এখন তুমি এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কজ ইনভার্স করার পর তুমি দেখবে এটার মান কত আসে। সো আমি এটা দেখতেছি। সো এটা হলো 15 ডিভাইডেড বাই রুট ওভার 18 ইন্টু root over 50, half cos inverse answer 60 ডিগ্রি। সো that was 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আমরা কি কথা বুঝিতে পারছি? আচ্ছা, সো এই ছিল আমাদের এই একটা এমসিকিউ, ডট গুণনের মাধ্যমে করতে হয়। ডট গুণনের কনসেপ্টটা তো তোমাদের জানা আছে, তবে আরেকটা ব্যাপার কি, ডট গুণনে তোমার হলো যে দুইটা ভেক্টরের ডট গুণন যদি কি হয়? 0 হয়, তখন এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা ছিল ডট গুণনের কনসেপ্ট। ওকে, তারপরে আসো
যেমন এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হয়, তাহলে এর মান কত? দেখো একটু আগে দেখে আসলাম দুইটা ভেক্টর যদি পরস্পর কি হয়, লম্ব হয়, এটা হলো বি ভেক্টর, ঠিক আছে, এটা এ চলে আসছে বি ভেক্টর। এটা যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের ডট গুণন হবে, তার মানে যেমন আই এর সাথে আই এর ডট গুণন হবে, মানে এ ভেক্টর আর বি ভেক্টর ইকুয়াল টু কি হবে? 0 হবে। তার মানে আই এর সাথে আই এর ডট গুণন মানে -4, তারপরে এর সাথে এ ডট গুণন, দেখো এ ডট এ চলে আসছে, তার মানে এ ডট এ স্কোয়ার হবে, রাইট? আচ্ছা, আবার কে এর সাথে কে ডট গুণন, তার কি হবে? -1 ইকুয়াল টু 0। আলটিমেটলি কি আসতেছে? আলটিমেটলি আসতেছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু -5, তো ওই পাশে গেলে +5 হয়ে যাবে, তাহলে এ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? √5, তাহলে এর মান √5 হলে তারা পরস্পর লম্ব। অ্যান্সার কি? 3 নাম্বারটা। ওকে, তারপরেরটাই আসো দেখি। এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণন আর ক্রস গুণন সমান হলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কত? এটা খুবই মজার একটা কনসেপ্ট। দেখো এ ভেক্টরের মান বি ভেক্টরের মান পরস্পর সমান। আচ্ছা, ডট গুণনের মান মানে কি? এ বি কস থেটা না? ওকে, আচ্ছা, ইকুয়াল টু বি ভেক্টরের মানে ক্রস গুণনের মান মানে কি? এ বি সাইন থেটা না? ডট গুণন মানে এ বি কস থেটা, ক্রস গুণন মানে কি? এ বি সাইন থেটা, তাহলে কি আসতেছে? এ বি সাইন থেটা আসতেছে। ওকে, সো এ বি কাটা গেল, তাহলে কি আসতেছে? দেখো তো, এই কস সাইন থেটা বাই কস থেটা ইজ ইকুয়াল টু 1 আসতেছে না? সাইন থেটা বাই কস থেটা ইজ ইকুয়াল টু কত? 1 আসতেছে। তাহলে টেন থেটা ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1 আসতেছে। তাহলে আলফার মান কত হবে? π/4 বা 45 ডিগ্রি। এই যে এটা হলো আনসার, বুঝতে পারছি? ওকে, তারপরে আসো, এটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার দুটি বাহু দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে বলছিলাম, মনে আছে? তাদের মানে ত্রিভুজের যদি দেওয়া থাকে, ত্রিভুজের বাহু যদি দেওয়া থাকে, তখন এ ক্রস বি করবা, এ ক্রস বি এর যে মানটাকে হাফ দ্বারা গুণ করে ফেলবা, তাহলে আমার কি হয়ে গেল? ক্ষেত্রফল বের হয়ে গেল। তাহলে এই দুইটার এখন কি করো? আগে ক্রস গুণন করো। কি করবা? ক্রস গুণন করো। তো চলো ক্রস গুণনটা করেই ফেলি। এখানে আমি করাই দেই, সবগুলো ম্যাথই করাই দিতে চাচ্ছি। সো মনে করো কত আসবে? এই যে 3 1 -2, আর এখানে আসবে 1 -3 4। সো এই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। যত এমসিকিউ বেশি স্পিডে সলভ করার তোমার একটা আয়ত্ত চলে আসবে, তুমি লাইফে তত শাইন করবা। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, যেমন তুমি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দাও বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দাও, তোমার এক একটা এমসিকিউ সলভ করার জন্য তুমি মাত্র 36 সেকেন্ড সময় পাবা। তাহলে এখন থেকে তোমাকে ওই প্র্যাকটিসটা করতে হবে যে আমি যেন খুব স্পিডে এমসিকিউ সলভ করতে পারি, আমার যেন অনেক শর্টকাট টেকনিক জানা থাকে, আমার যেন ম্যাথ এমসিকিউ সলভ করতে মানে এইগুলার এমসিকিউ সলভ করতে আমি যেন 1 মিনিটে অভ্যস্ত না হই, আমি যেন কি 30 সেকেন্ডে অভ্যস্ত হয়ে যাই, 25 সেকেন্ডে অভ্যস্ত হয়ে যাই। সো দেখো এখানের মধ্যে প্রথমে তো আই ক্যাপেরটা কমন, তার মানে এদের মধ্যে ক্রস গুণন। সো তাহলে কত আসতেছে? 4, আর আসতেছে -6 মাইনাস জে ক্যাপ। ওকে, এটা অফ হয়ে যাবে, এদের মধ্যে ক্রস করুন মানে 12 মাইনাস +2 হয়ে যাবে প্লাস কে ক্যাপ। সো এটা অফ হয়ে যাবে এদের মধ্যে, তার মানে -9, আর এটা ক্রস গুণন করলে কত হচ্ছে? -1। তাহলে এটা আলটিমেটলি আসতেছে কত? আলটিমেটলি এটা আসতেছে তোমার -2 আই ক্যাপ, আর আসতেছে -14 জে ক্যাপ প্লাস -10 কে ক্যাপ। এখন এইটার ভ্যালুকে হাফ দ্বারা আমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। সো এটা ইজ ইকুয়াল টু আসতেছে হাফ ইন্টু এটার ভ্যালুটা কত আসতেছে একটু দেখি। 14 স্কোয়ার প্লাস 4 প্লাস 100। আচ্ছা, 14 স্কোয়ার প্লাস 4 প্লাস 100, 300। ওকে, √300 ইন্টু 0.5, 5√3। আচ্ছা, সো এটার অ্যান্সার আসতেছে পুরো ফুল ক্যালকুলেট করলে আসতেছে 5√3। এটা হলো তোমার এই দুইটা ভেক্টরের ক্রস গুণনের মানকে আমি হাফ দ্বারা গুণ করলাম, দেন মানটা চলে আসছে। √300 ছিল, সো ক্যালকুলেট করলে আসতেছে 5√3। আমরা কি কথা বুঝতে পারছি? ফাইন, পরেরটায় আসো। দেখো এখানে কি বলছে, যেমন দুটি সমান্তরাল ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে এম এর মান কত হবে? দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবং কি খুব গুরুত্বপূর্ণ একটা শর্টকাট তোমাদেরকে এখানে শেখাবো। দেখো আমি গত 8 বছর যাবৎ ফিজিক্স পড়াচ্ছি এবং ফিজিক্সের এমন কোনো শর্টকাট নাই যেটা আমি জানি না।
আল্লাহর রহমতে অনেক ঘাটাঘাটি করছি এখানে, ঠিক আছে। তো তোমাকে শর্টকাটগুলো আমি শিখাই দিচ্ছি, তোমার লাইফে এগুলো অনেক কাজে আসবে, ঠিক আছে। একটু ধৈর্য ধরে দেখো ক্লাসগুলো। ওকে, আসো। তো এখানের মধ্যে কি বলছে দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর এরা পরস্পর কি সমান্তরাল। সো এই কনসেপ্টটা মনে রাখবা, দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, আমাকে কোন একটা ভ্যালু বের করতে হয়, তোমাকে ক্রস গুণন করে বের করতে হবে না। সাধারণত কি ক্রস গুণন করে ওটা ইকুয়াল টু 0 লিখে তারপর মানটা বের করতে হয়, অনেক বড় প্রসেস। আমি তোমাকে 10 সেকেন্ডে করা শেখাচ্ছি। কিভাবে 10 সেকেন্ডে করবো আসো দেখি। কি করবা তুমি, এ ভেক্টর আর বি ভেক্টরের এই যে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এদের অনুপাতগুলো সমান লিখে দিবা। মানে দেখো 3/12 ইকুয়াল টু কত, -2/-m। কি দেখো, এই যে জে ক্যাপের সহগ সমান লিখলাম, আবার এই যে কে ক্যাপের সহগগুলা সমান লিখতাম। এটা হলো তোমার কত, আচ্ছা এটা 164 না, এটা শুধু 64, এটা টাইপিং মিস্টেক করছে। ওকে, সো এখানে কত আসতেছে তোমার 4/16। তাহলে এখন তুমি সহগগুলোর কি অনুপাত সমান লিখে দিলা না। সো এখন তুমি যে কোনো দুইটা নিয়ে কাজ করো, হয় এই দুইটা নিয়ে কাজ করো অথবা এই দুইটা নিয়ে কাজ করো, তোমার এম এর মান বের হয়ে যাবে। সো আমি যদি এই দুইটা নিয়ে কাজ করি তাহলে আমার দেখো কি আসে, এম কাটা গেল 3×4=12, 4 × 2, তাহলে এম ইকুয়াল টু কত আসতেছে আমার 8 আসতেছে, ঠিক আছে। অথবা আমি যদি এই দুইটা নিয়েও কাজ করতাম তাহলে কি হতো, 2/m ইকুয়াল টু আমার কত 4/16, তাহলে কত 4 কাটা থাকে, তাহলে এই দুই গুঞ্জ হয়ে যাবে, তাই m ইকুয়াল টু কত 8। দেখছো এম এর মান 8 হলে, এম এর মান কি 8 হলে তারা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। এম এর মান 8 হলে তারা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। কত ইজি কনসেপ্টটা কি, দুইটা ভেক্টর অবশ্যই কি হইতে হবে, সমান্তরাল। মানে এ ভেক্টর আর বি ভেক্টর এরা হইতে হবে কি পরস্পর সমান্তরাল। তখন এদের কি সহগগুলার অনুপাত, হ্যাঁ সহগগুলার অনুপাত সমান হবে। সহগগুলার অনুপাত মানে এ এক্সের সহগ এবং বি, এ ভেক্টর আর বি ভেক্টরের সহগের অনুপাত, মানে আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ এবং কি কে ক্যাপের সহগ কি হবে, সমান হবে। এই কনসেপ্ট দিয়ে তুমি এই কনসেপ্টটা দিয়ে তুমি ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবা। মানে আই এর সাথে যে সহগটা ছিল, বি এর আই এর সাথে যে সহগটা ছিল, এদের অনুপাত, জে এর সহগের অনুপাত, কে এর সহগের অনুপাত পরস্পর সমান লিখে তুমি চট করে যেটা দরকার সেটা বের করে ফেলবা। কথা বুঝিতে পারছি? ওকে, সো চলো পরেরটায় আসি। যেমন সেম, যদি এই দুইটা ভেক্টর হয় তাহলে এদের ডট গুণন কত হবে, ইজি ম্যাথ। কি আই এর সাথে আই এর ডট গুণন, তাহলে কত হয় 12, জে এর সাথে জে এর ডট গুণন কত হয় -6, কে এর সাথে কে এর ডট গুণন কত হয় 2। সো এটা কত আসতেছে ভাই, এটা আসতেছে 6 + 2 8, অ্যান্সার কি 8। দেখছো কত ইজি এমসিকিউ আসে, ডট গুণন চাইছে খালি। তারপরে কত, দুটি ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স 0 হয় তখন ভেক্টরটি কি হবে। দেখো এটা হলো ডাইভারজেন্সের কনসেপ্টটা, একটু খেয়াল করি। ডাইভারজেন্সের কনসেপ্ট হলো একটা ভেক্টর অপারেটরের সাথে আর একটা ভেক্টরের ডট গুণন যদি কি হয়, ডট গুণন করে তুমি যদি 0 পাও তখন ওইটা হলো সলিনয়েডাল। কি বলে এটাকে, সলিনয়েডাল। কি বলে, সলিনয়েডাল। আচ্ছা, আরেকটা ভেক্টরের সাথে, ভেক্টর অপারেটরের সাথে আরেকটা ভেক্টর রাশি ডট গুণনে তুমি যদি পজিটিভ ভ্যালু পাও, কি পাও, পজিটিভ ভ্যালু পাও, তাহলে হলো যে ওইটার আয়তন বাড়তেছে। কি, ওই ডাইভারজেন্সের কি বাড়ে, আয়তন বাড়ে, ঘনত্ব কমে। লেখো ঘনত্ব কমে, ঠিক আছে। ওকে ফাইন। আবার যদি এই ভেক্টর অপারেটরের সাথে আরেকটা ভেক্টর রাশি ডট গুণনে তুমি নেগেটিভ কিছু পাও, তার মানে এটার উল্টাটা, আয়তন কমে, আয়তন কমে, ঘনত্ব বাড়ে। কি, ঘনত্ব বাড়ে, আয়তন কমে, ঘনত্ব বাড়ে। আমি কি কথা বুঝাইতে পারছি? এখন আমাদের কি ডট গুণন 0, তার মানে এটা হলো কি সলিনয়েডাল। এটা কি সলিনয়েডাল, বুঝতে পারছি। তারপরে আসি, পি ভেক্টরের উপর লম্ব, নিচের কোনটি পি ভেক্টরের উপরে লম্ব, মানে কার সাথে এটা ডট গুণন করলে 0 হয় সেটা দেখো। দেখো আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ নাই, তার মানে কে ক্যাপের সাথে ডট গুণন করবা 0, তাহলে এটা কি হবে, লম্ব হবে। তার মানে 3K সাথে ডট গুণন করলে কি হবে, 0 হবে। তার মানে লম্ব হইতে হলে শর্ত কি, ডট গুণন 0 হইতে হবে। তাহলে এখানে কে ক্যাপ আছে, কে ক্যাপের সাথে ডট গুণন করলে কি হবে, 0 হবে। তাহলে এটাই হলো অ্যান্সার, খুব ইজি। তারপরে দেখো, ZY সমতলে এই ভেক্টরের দৈর্ঘ্য কত, ঠিক আছে, কি হবে, দৈর্ঘ্য কত। ওকে, তো ZY সমতলে, হ্যাঁ YZ সমতলে, তাহলে YZ সমতলে কে আছে, এই যে 3 আছে আর কি আছে 4 আছে। তাহলে এখন আই ক্যাপেরটা হিসাব করলে হবে না,
ঠিক আছে, এই যে এতটুকু আর এতটুকুর মান নিতে হবে। তার মানে কত হবে, 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে হয় 16, তার মানে হবে 5। অ্যান্সার কত 5, মানে √25, √25 এটা হলো অ্যান্সার। যদি এখানে বলতো যে এক্স ওয়াই সমতলে, তাহলে এই যে আই ক্যাপের সহগ আর কে ক্যাপের সহগের ভ্যালুটাকে মানে সহগটাকে স্কোয়ার করে দিতাম। যদি বলতো যে তোমার যে জেড এক্স, তাহলে হয়তো কি কে ক্যাপ এবং হলো আই ক্যাপ নিয়ে কাজ করতাম। আমার বলছে কি ওয়াই আর জেড, তাহলে আমি এইটা আর এটার ভ্যালুটাকে কি করে দেবো, স্কোয়ার করে দেবো। মানে আমি 3 স্কোয়ার করছি 9 আসছে, আর ওটা কি 4 স্কোয়ার করছি 16 আসছে। ঠিক আছে, আলটিমেটলি আসছে কত, √25। বুঝছো, এটাই একটা আলাদা ট্রিক্স। ঠিক আছে, আমার একটা ভেক্টর থেকে ওয়াই আর জেড সমতলের দৈর্ঘ্য চাইছে, আমার শুধু ওয়াই জেডের চাচ্ছে, এক্স এরটা চাই নাই। দ্যাটস ওয়াই কি আই এর নিয়ে কাজ করলাম না। ঠিক আছে, ওকে ফাইন। ওকে চলো, আচ্ছা এখন তারপরে দেখো কি আসছে, আবার ওই যে প্রথম কনসেপ্ট কি আমার, এই যে আমরা একটা আঁকছিলাম, বৃত্ত আঁকছিলাম, এখানে দিছিলাম কি আই ক্যাপ, আর এখানে দিছি কি জে ক্যাপ, আর এখানে দিছি কে ক্যাপ। ওকে, সো এখন আই এর সাথে কে উল্টা যাচ্ছে, তাহলে পাবো কি -j, ফাইন। আবার কি জে এর সাথে কে, ওকে, এবার জে এর সাথে কে গেছে, তার মানে এটা কি ক্লকওয়াইজ গেছে, তাহলে পাবো কি পজিটিভ আই। ওকে, এখন গুণ হচ্ছে কার, আবার আছে জে এর সাথে কে, মানে জে থেকে কে দিকে যাচ্ছে, উল্টা যাচ্ছি, তার মানে পাবো কি মাইনাস এবং মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, আলটিমেটলি পাচ্ছি কি কে ক্যাপ। বুঝতে পারছি, অঙ্কটা কিন্তু খুব মজার ছিল। আবার বুঝাবো, দেখো কি আসছে কে ক্যাপ, এটা হলো অ্যান্সার। আবার বুঝাই, হ্যাঁ আবার বুঝাই, আসো কীভাবে এমনি না, গুড। ওকে চল আবার বুঝাই। জিনিসটা হলো এরকম যে দেখো আমি চিত্রটা এঁকে ফেলি, এই যে এরকম আমি কি বুঝাইছিলাম, ক্লকওয়াইজ গেলে মানে তুমি পজিটিভ ভ্যালু পাবা, আই ক্যাপ, জে ক্যাপ আর কি কে ক্যাপ। এখন দেখো প্রথমটা কি বলছে, আই এর সাথে কে গেছে, আই এর সাথে কে উল্টা গেছে না, তাহলে পাবো কি আমি মাইনাস জে ক্যাপটা পাবো, ফাইন। আবার কি বলছে জে এর সাথে কে গেছে, মানে জে এর সাথে কে, এটা কি তোমার ক্লকওয়াইজ গেছে, তাহলে আমি শুধু কি পাবো আই ক্যাপটা পাবো, তাই না। ওকে আই ক্যাপ। ওকে, এখন এই দুইটার ক্রস গুণন করো, তাহলে কি পাচ্ছ, এই মাইনাস তো রয়েছেই। এখন দেখো জে এর সাথে কে, এই যে জে এর সাথে আই যাচ্ছে, উল্টা যাচ্ছে না, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পাবো কি মাইনাস কে ক্যাপ। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, শুধু অনলি কে ক্যাপ দ্য অ্যান্সার। বুঝতে পারছি, ওকে ফাইন। দেখো একটি কণার উপর এত নিউটন বল প্রয়োগের পরে এতটুকু সরণ হয়, আমার বল কর্তৃক কি লাগবে, কাজের পরিমাণ। তাহলে মানে কি ডাব্লিউ সমান কি এফএস বা এফআর, মানে ডাব্লিউ কৃত কাজ, ডাব্লিউ সমান কি হবে এফ ভেক্টর মানে বল, এবং সরণের ডট গুণনই হলো কি কৃত কাজ। তার মানে এটার সাথে এটার কি করো, ডট গুণন করো। যাও আই যাইয়া জে এর সাথে 6 এর সাথে ডট গুণন করবে, তাহলে কত হয় 12। জে যাইয়া এর সাথে করবে, তাহলে কত হয় -6। এটা যে এটার সাথে ক্রস গুণ করবে -4। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত থাকতেছে আমার 6, 2। অ্যান্সার হলো কত 2 জুল দ্য অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি ম্যাথ, এগুলোই আসতেছে। ওকে, তো আমার 35টা গেল। আচ্ছা আমরা আরও সলভ করব, ইম্পোর্ট করি। আচ্ছা এই যে এমসিকিউ সলভ করতেছো, হ্যাঁ কঠিন লাগতেছে তোমার কাছে, সো এমসিকিউ তোমার A+ পাইতে অনেক বেশি সুবিধা দিবে তোমাকে। সো তোমার যেমন মনে করো তুমি এইচএসসি পরীক্ষা দাও, তুমি ভেক্টর থেকে 2-3টা এমসিকিউ পাবাই। তুমি যে কোনো পরীক্ষায় যাও ভেক্টর থেকে তোমার এমসিকিউ থাকবেই। তাহলে এই চ্যাপ্টারটা আমি এমনভাবে পড়াচ্ছি, এই স্টুডেন্টরা আমার এই ফুল ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমার কোথাও এমসিকিউতে সমস্যা হবে না। ঠিক আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ধৈর্য ধরে ক্লাস করো এবং ফ্রেন্ডদেরকে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করো। ওকে, দেখো এখানে কি বলছে, দুটি ভেক্টর রাশির মান 5 একক এবং তারা কোনো বিন্দুতে পরস্পর কত 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত। এই যে একটা কথা বলছিলাম, সবগুলো কি 5 নিউটন, তারা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে কাজ করে, তাদের লব্ধির মান কত। এরকম একটা কোশ্চেন আমরা এর আগে সলভ করছি না, যে কি এদিকে যে বলটা কাজ করতেছে কিউ বলটাও কি
একই কাজ করতেছে, তাই না? সেম, ধরো তারা পরস্পর কি সেম, এবং মধ্যবর্তী কোণ কত বলছে? 120 ডিগ্রি বলছে। তাহলে এদের লব্ধি কি হবে? লব্ধিও এদের সমানই হবে, তার মানে কি 5 নিউটনই হবে। সূত্র সব কনসেপ্টটা কি ছিল? পি ইজুকাল টু কিউ ইজুকাল টু যদি আর হয়, এদের আলফার মান 120 ডিগ্রি, তো আলফা বলে দিছে, তাহলে লব্ধি কি এদেরই সমান হবে। শেষ। তারপরে আসো কি বলছে? দুটি ভেক্টরের মধ্যে কোনো একটি অপরটি দ্বিগুণ, তাহলে এদের লব্ধির মান বড় ভেক্টরটির সমান হলে তাদের মধ্যকার কোণ কত হবে? কি বলছে? দুটি ভেক্টরের একটি অপরটি দ্বিগুণ, এদের লব্ধির মান বড় ভেক্টরটি সমান হলে এদের মধ্যকার কোণ কত হবে? কনসেপ্ট একটু বুঝি। কি বলছে? কোনো একটা এখানে একটা বল কাজ করতেছে পি, এবং মনে করো এটাই বড়, ঠিক আছে, আর আরেকটা হলো কি কিউ। ওকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, বড় ধরলাম আমি পি, তাহলে পি ইজুকাল টু কি বলছে? এটা দ্বিগুণ, তার মানে পি ইজুকাল টু 2q। ওকে, দ্বিগুণ। তো লব্ধির মান কি বলছে? বড় ভেক্টরটি সমান, মানে লব্ধি ইজুকাল টু এত, তাহলে আরও হলো কি পি এর সমান, ঠিক আছে। ওকে, তাহলে পি ইজুকাল টু কি? এই কিউ এর ডাবল, এবং লব্ধিও তাদের সমান। আমাদের কি বের করতে বলছে? আলফাটা বের করতে বলছে। তাহলে লব্ধি সূত্র বসায় দেই, তাহলে তো হয়ে যায়। লব্ধি সূত্র কি? আর ইজুকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটাই তো বসাবো, তাই না? তাহলে আর ইজুকাল টু কি? পি। তাহলে আমরা সব কিছুতে সবগুলোর মান বসাই দিই, কিউতে বসাই দিই। তাহলে আর ইজুকাল টু আমরা কি লিখতে পারতেছি? 2q লিখতে পারতেছি। সেম পি ইজুকাল টু কি লিখতে পারতেছি? এটাও 2q হোল স্কোয়ার হয়ে যাবে, তাই না? কিউ তো আছেই, কিউ স্কোয়ার, আর প্লাস 2 ইন্টু পি এর মান 2q, পি এর মান 2q, হ্যাঁ, পি এর মান 2q, আর কিউর মান তো কিউই, এবং কস আলফা। স্কোয়ারটাকে এই পাশে নিয়ে নিলে এটা কি হবে? 4 স্কোয়ার, 4q স্কোয়ার হয়ে যাবে। সেম এখানেও আসতেছে 4q স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ গুণ করলে কিউ স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে আসতেছে আবার 4q স্কোয়ার কজ অফ আলফা, ঠিক আছে। তাহলে এখন এটা কাটাকাটি চলে যায়, ফাইন। তো এটা যদি এই পাশে চলে আসে, তাহলে কি আসতেছে আমার? মাইনাস কিউ স্কোয়ার ইজুকাল টু 4q স্কোয়ার কস আলফা। তাহলে এখন দেখো এই কিউ স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে কস ইজুকাল টু কী হবে? কস ইজুকাল টু 1/4 হবে, মাইনাস 1/4। তো কোথায় আছে এটা অ্যান্সারটা? এই যে 3 নাম্বারে লুকাইতো। তাহলে আলফা ইজুকাল টু কজ ইনভার্স 1/4। দেখছো, অনেক সময় ম্যাথ এভাবে বলে দিবে, তোমাকে সূত্রে ফরম্যাটে বসায় করে ফেলতে হবে। ফাইন, পরেরটাই আসি। আচ্ছা, এত বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক এত বেগে উলম্বভাবে বৃষ্টির সম্মুখীন হলো, বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে আনুভূমিকের সাথে কত গুণে ছাতা ধরতে হবে? এই অঙ্কটা আমরা অলরেডি করে আসছি। এই এমসিকিউটা দেখো, এখানে কি বলছে? এটা নদীতে নৌকার বেগ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে, এবং নৌকাটি আড়াআড়ি পার হতে কত সময় লাগবে? নৌকাটা কিন্তু আড়াআড়ি পার হবে, ঠিক আছে, আড়াআড়ি পার হবে। ফাইন, তো চলো আমরা এখন এটা একটু দেখি, সলভ করি। ওকে, ফাইন। এখন এখানে কনসেপ্ট আগে বুঝি। এই হলো একটা নদী, হ্যাঁ, এই হলো একটা নদী। এখানে হলো কি আড়াআড়ি নদীটা পার হবে, মানে লম্বালম্বি নদীটা পার হইতে হবে, এবং নদীতে স্রোতের বেগ দেওয়া আছে কত? 7 কিলোমিটার/আওয়ার। এবং সে হলো যে যেহেতু আড়াআড়ি পার হবে, তাকে তো অবশ্যই এই বরাবর যাত্রা শুরু করতে হবে, এবং তার বেগ কত? 14 কিলোমিটার/আওয়ার, এটা বলে দিছে, ঠিক আছে। এখন দেখো সে কিন্তু এই বরাবর যা পৌঁছাইছে। তো আমার এখানে দেখো এটা হলো কত? 7, আর এটা কত? 14, একটা আরেকটা ডাবল, এবং আড়াআড়ি যা পৌঁছাইছে আমরা এমনি বুঝতেছি আলফার মান কত? 120 ডিগ্রি। আলফার মান কত? 120 ডিগ্রি। এখন নদী পার হতে প্রয়োজনীয় সময় টি এর সূত্র আমরা মেরে দিলেই তো হয়। টি ইজুকাল টু কি? ডি/পি সাইন আলফা, এটাই তো আমরা শিখছি। ডি দেওয়া আছে, ডি কত? 12.12, আর পি হলো 14, সাইন আলফার মান কত? 120 ডিগ্রি। ক্যালকুলেশন করলে তুমি টি এর মানটা পেয়ে যাবা। কিন্তু এই অঙ্কটাকে আরেকটাভাবে করা যায়, আরেকটা শর্টকাটে আমি তোমাদেরকে করাইতে পারি। দেখো, আমি চাইলে এটাকে কি করতে পারি? দেখো না, এই দেখো, খেয়াল করো, এটাকে আমি একটু এদিকে বর্ধিত করতে পারি, তাহলে কি একটা সামান্তরিক হয়ে গেল না? সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান, তার মানে এই বাহুটা হয়ে যাচ্ছে কত? 14 কিলোমিটার/আওয়ার,
আর এটা হলো কত 7 কিলোমিটার/আওয়ার। এখানে চলো দেখো এই ত্রিভুজের এটা কি এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? আমি যদি এই বেগটা জানি তাহলে তো আমার কি এই লব্ধি বেগটা জানি, তাহলে তো ওই পারে যাওয়ার সময়টা বের হয়ে যাবে। তার মানে আমার এই লব্ধি বেগটা পাইলে আমরা t = কি d বাই এই লব্ধি বেগটা দিয়ে ভাগ করলেই তো আমাদের কি বের হয়ে যাবে, সময়টা বের হয়ে যাবে। এই লব্ধি বেগটা হইলো দেখো আমার অতিভুজ জানি, আমি কি জানি ভূমি জানি, লম্বটা কীভাবে বের করব? তাহলে t = ডাইরেক্ট তুমি এই সূত্রটা মারতে পারো d/√, এই দেখো p² - q²। এটা হলো পিটা হইলো এই যে এটা অতিভুজটা, আর এই কিউটা হইলো ভূমিটা। তো এই সূত্রটা মারলে তোমার কি হয়ে যাবে, ডিরেক্ট মান বের হয়ে যাবে। তাহলে তোমার আলফা বের করা লাগলো না। কিন্তু দেখো এইটা হলো কি ডাবল হয়েছে দেখে না তুমি আলফাটা বলে দিলা 120 ডিগ্রি, ডাবল না হলে তোমার তো আলফাটা বের করতে হইতো। যদিও আলফা বের করার শর্টকাট আছে, আলফা হলো কি cos ইনভার্স cos আলফা = মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। এটা দিয়ে তুমি শর্টকাটে কি বের করতে পারবা, আলফার মান বের করতে পারবা, তাই না? এটা দিয়ে তুমি শর্টকাটে আলফার মানটা বের করে ফেলতে পারবা। তখন এটা এই সূত্রের মধ্যে বসাই দিলে হয়ে যাবে। এটাও রাইট, এটাও একটা প্রসেস এবং এটাও একটা প্রসেস। এটার মাধ্যমে কি আলফা 120 ডিগ্রি না হইলেও তোমার অঙ্ক হয়ে যাবে। আর যদি তোমার একটা আরেকটা ডাবল হয়, তুমি বুঝতেছো আলফার মান 120 ডিগ্রি, তখন এই সূত্রটা ডিরেক্টলি বসাই দিলা, মানটা বের হয়ে গেল। তো তুমি এই প্রসিডিওরটা ফলো করতে পারো, এই প্রসিডিওরটা ফলো করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? তবে এখানের মধ্যে মেন ক্যাচটা কি, এই যে এই কনসেপ্ট বলো বা এই যে এখানে শর্টকাটে তুমি কি বের করে ফেলতেছো, শর্টকাটে তুমি স্রোতের বেগ বের করে ফেলতেছো। মেইন ক্যাচটা হইলো তোমার নৌকাটা কি একদম আড়াআড়ি যাচ্ছে, তোমার এই যে নৌকাটা কি এই বরাবর যাচ্ছে কিনা, নৌকাটা কি তোমার প্রস্থ বরাবর যাচ্ছে কিনা, অথবা নৌকাটা কি ন্যূনতম দূরত্বে যাচ্ছে কিনা, অথবা নৌকাটা কি আড়াআড়ি যাচ্ছে কিনা, অথবা কি সোজাসুজি যাচ্ছে কিনা, এইসব ওয়ার্ডগুলো থাকলে মানে থিটার মান 90 ডিগ্রি হইলেই তুমি কি করতে পারো, এই যে শর্টকাটে কি করে বের করতে পারো, কজের মানটা মানে আলফার মানটা বের করে ফেলতে পারো। তখন তুমি এখানে বসাই দিলা, ঠিক আছে? এইটা একটা শর্টকাট আলফা বের করার। আবার তুমি যদি মনে করো যে না আমি আলফাটা বের করবো না, ডাইরেক্ট এক সূত্র দিয়ে করে ফেলো, দাও এটা দিয়ে করে ফেলো, শেষ। এখানের মধ্যে পি হলো নৌকার বেগ, কিউ হলো স্রোতের বেগ। সো আমি যদি এখানে বসাই t = কি আসতেছে ডি হলো এই যে এত 12.12 পি বলতে কি বোঝাচ্ছে, নৌকার বেগ। এই যে 14² কি আসবে, 14² - 7²। ক্যালকুলেট করো, দেখো তুমি মান পেয়ে গেছো। কথাটা কি বুঝছো? কত আসে একটু দেখি আমি। √, অ্যান্সার আসতেছে 0.99 আওয়ার। এখানে কি এই যে 0.99 আওয়ার বা 1 আওয়ার, এটা দিতে পারো অ্যান্সার, ঠিক আছে? 0.99 আওয়ার অথবা 1 আওয়ার। এই যে আমি এখানে 12.5 বসাই নাই, তাহলে তোমার ফুলটাই আসবে যে √14² - 7², ওকে, 12.125 ডিভাইডেড বাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে এটা একদম 1 আওয়ার আসতেছে, একদম 1 আওয়ার, ঠিক আছে? এই পুরো মানটা বসে, এটা কিন্তু দশমিক, ওকে? সো 1 আওয়ার আসতেছে অ্যান্সার। আমি এই সূত্রে বসাই দিছি, আমার এত কাহিনীর দরকার নাই। কারণ অনেক সময় আলফার মান এটা আরেকটা ডাবল থাকবে না, আরেকটা ডাবল থাকবে না, তখন আলফার মানটা বের করো, তারপরে এই সূত্রে বসাও, তার দরকার নাই, আমি এক সূত্রে বসাই দিব। বুঝতে পারছি? ওকে, ফাইন। চলো এরপরে কনসেপ্টে যাই। 10 নিউটন বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ কত? ওকে, এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে ওয়াই অক্ষ বরাবর তার কোনো উপাংশ থাকবেই না, 0 নিউটন। কথা থেকে বুঝাইতে পারতেছি। দেখো 10 নিউটন বল সে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর 10 নিউটন। তো ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ কী হবে? দেখো সে তো এই অক্ষ বরাবরই কাজ করতেছে, তাই না? তার আলফা কত? 0 ডিগ্রি। তো যদি ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ চাও, সেটা হলো আর সাইন কত? 0 ডিগ্রি, তার মানে কি 0। কথাটা কি বুঝতে পারছো? ট্রিকি এমসিকিউ। তারপরে আসো, এটি লন্ডনের মাত্র পড়ায় আসছি এবং এই এমসিকিউটাই করাই আসছি, তাই না? এটা কি ছিল? 20 নিউটন ছিল, এটা রিপিট হয়ে গেছে। এই এমসিকিউটা দেখো, এটা খুবই মজার একটা এমসিকিউ। এখানে কি বলছে, 10 একক মানের একটি ভেক্টরকে দুটি উপাংশে ভাগ করছে, একটার মান হলো 8 একক আর একটার মান হলো বের করতে হবে, ঠিক আছে? সো কাহিনীটা হলো কি, এখানে দেখো আসলে লম্বাংশের কনসেপ্টটা কি। মনে করো এই তো একটা লব্ধি গেছে দিয়ে, হ্যাঁ,
বা একটা মান গেছে, যাই হোক, যেটাকে আর দ্বারা যদি ডিফাইন করি, এটা হলো 10 নিউটন। তো এটাকে দুইটাভাবে ভাগ করছে, একটা হলো কত, মানে এটা মনে করে এদিকে একটা বল কাজ করতেছে, এদিকে একটা বল কাজ করতেছে, মানে এটা হলো আনুভূমিক উপাংশ, এটা হলো কি উলম্ব উপাংশ, এই দুইটা ভাগই তো ভাগ করছে। সে একটা হলো 8 নিউটন, আর একটা বের করতে হবে। তো এটা মনে করো পি ইজ ইকুয়াল টু কত, 8 নিউটন, কিউটা বের করতে হবে। সো এখানে মজার ব্যাপার হলো, যেহেতু দুইটাকে লম্বাংশে ভাগ করছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি লব্ধি জানি, আমি একটা বল জানি, আমি আরেকটা বল বের করতে পারবো না। সো এখানে সূত্র গিয়ে কি আসতেছে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে ওটা আর বাকি অংশটা কি 0 হয়ে যাচ্ছে, 2 কিউ কজ থেটা, থেটার মান 90 ডিগ্রি, 0 হয়ে যাচ্ছে। সেইখানের মধ্যে আর জানো, আর কত, 10। ওকে, আর কত জানো, 10 ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো পির মান কত, পির মান হলো 8 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তুমি এটা বের করতা। সো আলটিমেটলি কিউর মান কত আসবে, 6 আসবে। শেষ, 6। আমি কি কথা বুঝাইতে পারছি? মেইন এখানে মজার ব্যাপার ছিল, দেখো আমরা আগে ইয়াটা জানি কি না, আমরা আগে ওই যে ব্যাপারটা জানি কি না, ওই যে উপাংশ কিভাবে কাজ করে, উপাংশের ব্যাপারটা যদি জানি, তাহলে এই অঙ্কটা খুবই ইজি। দেখো আমি যদি উপাংশের ব্যাপারটা তোমাদেরকে বুঝাই, মনে করো এটা হলো এক্স অক্ষ, এটা হলো কি ওয়াই অক্ষ। হ্যাঁ, সো এইদিকে যদি একটা বল কাজ করে, যেটার নাম ধরলাম আর, তাহলে এই যে এক্স অক্ষ বরাবর একটা থেটা কোণ উৎপন্ন করছে, এবং এক্স অক্ষ বরাবর তার একটা উপাংশ কাজ করে, যেটাকে বলা হয় কি আনুভূমিক উপাংশ। কি বলে, আনুভূমিক উপাংশ। এই আনুভূমিক উপাংশকে আর কস থেটা দ্বারা আমরা প্রকাশ করলাম। আর কস থেটাও কিন্তু একটা বল, কার বল, এই যে আর এর একটা বল, তাহলে এটাকে আমরা পি দ্বারাও বলতে পারি, পি ইজ ইকুয়াল টু আর কস থেটা। তো সেম ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ কাজ করে, সেটা হইলাম ধরলাম কিউ, কিউ ইজ ইকুয়াল টু কি হবে, আর সাইন এই যে কোণটা উৎপন্ন করছে সেটা হলো কি থেটা। ঠিক আছে, এখন দেখো এই যে পি বল, এই যে পি বল, আমি বুঝাই, পি বল আর কিউ বলের লব্ধিটা হইল আর। কথাটা কি বুঝছো? আনুভূমিক উপাংশ মানে কি, আনুভূমিক উপাংশ মানে এই আর বলের, সরি ওকে, এই যে আনুভূমিক উপাংশ মানে কি, আনুভূমিক উপাংশ হলো আর বলের একটা অংশ পি বল, এবং উলম্ব উপাংশ মানে কি, আর বলের আরেকটা অংশ কিউ বল। এই পি কিউ লব্ধিটা হইল আর। কথাটা কি বুঝতে পারছো? পি কিউ লব্ধিটা হইল আর। তাহলে এখানে আমাদের এখানে কিন্তু বলে দিছে যে আর 10 একক মানের একটা ভেক্টরকে, মানে 10 একক হলো আর এর মান, যাকে একটা ভাগ করলে এই যে এটার মান দিয়ে দিছে 8 নিউটন, আরেকটা বের করতে হবে। সো কিন্তু আলটিমেটলি একটা ব্যাপার হলো, এরা পরস্পর পি কিউ পরস্পর কত ডিগ্রি কোণে কাজ করতেছে, 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, আর লব্ধির দিকটা হলো থেটা। সো যেহেতু পরস্পর কি একটা দুইটাকে লম্বাংশে ভাগ করছে, তার মানে একটা হলো এক্স অক্ষ, আর একটা হলো কি ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। সো এখানে যেটা ছিল বাকি অংশটা, ওই যে 2 PQ cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হয়ে যায় কি 0। তো এটা আর লিখলাম না। তো আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওইখান থেকে কিউর মানটা বের করে নিলাম। কথাটা কি বুঝাইতে পারছি? খুব মজার একটা এমসিকিউ ছিল। তারপরে আসি, এখানে কি বলছে, কোনো স্থানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইতেছে। কি 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বাতাস বইছে, বাতাসের বেগের পূর্বমুখী উপাংশের মান নির্ণয় করো। কি বলছে? পূর্বমুখী উপাংশের মান নির্ণয় করো। এখন দেখো এই যে মজার কনসেপ্ট, এখানে মজার কনসেপ্ট আসতেছে কি, যে 30 নিউটন, এটাই তো লব্ধি মান, 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। পশ্চিম দিকের সাথে কি করতেছে, 45 ডিগ্রি কোণে, এটা হলো 45 ডিগ্রি কোণে, অবশ্যই পশ্চিমের সাথে কোণ করছে পশ্চিম। ওকে, দক্ষিণ দিকে বাতাস বইতেছে, এটা হলো পশ্চিম, আর এটা হলো কি দক্ষিণ দিকে বাতাস বইতেছে। পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে বাতাস বইতেছে। আমাদের চাইছে বাতাসের বেগে পূর্বমুখী উপাংশ। আচ্ছা, পশ্চিমের উল্টাটা হলো কি পূর্বমুখী উপাংশ। ঠিক আছে, আবার কি এদিকে কাজ করে কি উত্তরমুখী উপাংশ, এটাও চাইতে পারতো, কিন্তু আমার চাইছে কি পূর্বমুখী উপাংশটা চাইছে। খেয়াল করিও, যদি আমরা এইটা এদিকেও কাজ করতেছে, তার মানে কি এটা এই দিক থেকে কাজ করতেছে না, দেখো এই যে এই দিক থেকে আসতেছে না, এই যে এইভাবে যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও কি হবে 45 ডিগ্রি। তাহলে যার সাথে কোণ করে সেটা হলো কি আনুভূমিক উপাংশ, যার সাথে কাজ করে এটা হলো কি আনুভূমিক উপাংশ। তাহলে পূর্ব দিকে যেটা কাজ করতেছে সেটা হলো আনুভূমিক উপাংশ। তাহলে এটার কি হবে, আর কস থেটাটাই হলো কি
পূর্বমুখী উপাংশ, তার মানে আর কত 30 cos 45 ডিগ্রি হবে কি আনুভূমিক উপাংশ। তাহলে 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে 30 1/√2, 30 × 1/√2 ক্যালকুলেট করলে যা আসে এটাই হলো কি অ্যান্সার। ঠিক আছে, কত আসে 15.21.21, এটা হলো অ্যান্সার। ওকে, সো দিস ইজ এই যে এটা পূর্বমুখী উপাংশ। যদি বলতো উত্তরমুখী উপাংশ, তাহলে উত্তরমুখী উপাংশটা কি হবে দেখো, এটা যদি যার সাথে কোণ করে সেটা আনুভূমিক, এটা কি হবে উলম্ব, মানে আর সাইন ওই যে 45 ডিগ্রি। যদি বলতো দক্ষিণমুখী উপাংশ, এই তো এটা হলো পশ্চিমমুখীর সাথে কোণ করছে, পশ্চিমমুখীটা আনুভূমিক, এটা হবে কি উলম্ব। মানে উত্তরে যে উপাংশ হবে দক্ষিণও সেম উপাংশই হবে, পশ্চিমে যে উপাংশ হবে পূর্বতে সেম উপাংশটাই হবে। কারণ দেখো জিনিসটা তো যাচ্ছে এইভাবে, তাই না? এটাকে যদি আমি পেছনে বর্ধিত করি, দিকটা তো এদিকে রাখলাম, সো এই কোণটা মানে কি এই কোণটা, ইজি। ওকে, পরে আসি। এটা অলরেডি আমরা করছি যে এটার দিক কত হবে, এটা হবে কি 0 হবে, তাই না? এটা অলরেডি করা হয়েছে। নেক্সট, a ক্রস b ইকুয়াল টু ab হলে এদের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, a ক্রস b কি রে? a ক্রস b ছিল কি ab sin থিটা, ঠিক আছে? ab sin থিটা ইকুয়াল টু কি ab হলে, তাহলে এটা কাটাকাটি গেল, তাহলে sin থিটা ইকুয়াল টু কত হয়? sin থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে sin ইনভার্স 1, sin কত ডিগ্রির মান 1, sin কত ডিগ্রির মান 1, 90 ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান 1, কই 90 কই, দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে আচ্ছা, এই যে দেখো এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, তাহলে এর মান কত? লম্ব হলে কাহিনী কি ছিল? ডট গুণন 0 হবে। লম্ব হলে কাহিনী কি ছিল? ডট গুণন 0 হবে। তার মানে i এর সাথে i এর ডট গুণন কত হবে? 4 প্লাস এর সাথে এটার ডট গুণন প্লাস a, এটার সাথে এটার ডট গুণন, তাহলে কি -2 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে a ইকুয়াল টু থাকতেছে 2, ওই পাশে চলে গেলে -2, এর মান -2, কই দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এই যে দেখো এখানে ভেক্টর দ্বয় কি পরস্পর সমান্তরাল, সমান্তরাল কনসেপ্ট পড়াইছিল মনে আছে? অনুপাত কি হবে? সমান হবে। তার মানে এই যে দেখো i এর সাথে i এর অনুপাত, তার মানে 1/a ইকুয়াল টু -3/6 ইকুয়াল টু 5/-10, এদের অনুপাত পরস্পর সমান। মনে করো এই দুইটা নিয়ে কাজ করলাম, তো এটা কাটাকাটি গেলে কত থাকে? 2, তাহলে 1/a ইকুয়াল টু -half, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু কত? -2, দিস ইজ দ্য অ্যান্সার। যদি মনে করো এই দুইটা নিয়ে তো কাজ করা লাগতেছে না, এই তো শেষ, a ইকুয়াল টু -2, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, কি অনুপাত সমান হবে। ওকে, তারপরে দেখো কি বলছে, এটা অলরেডি করা হয়ে গেছে আমাদের। দুইটি ভেক্টরের ক্রস গুণন এবং ডট গুণফলের মান সমান হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? খুবই মজার কোশ্চেন। কি দুইটি ভেক্টরের ক্রস গুণন এবং ডট গুণফলের মান সমান হলে, ঠিক আছে, ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ কত হবে? দুটি ভেক্টরের ক্রস গুণন এবং ডট গুণনের মান সমান হলে। আচ্ছা, ক্রস গুণন মানে কি? ক্রস গুণন মানে ab cos থিটা হইল তোমার ডট গুণন, আর ab sin থিটা হইল ক্রস গুণন, তাই না? এরা পরস্পর সমান, এদের যে মান না, মান পরস্পর সমান, ঠিক আছে? তো মান সমান হলে ab কাটা যায়, তাহলে কি হবে? sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত? 1 থাকতেছে, tan থিটা ইকুয়াল টু 1 থাকতেছে, থিটা ইকুয়াল টু π/4 থাকতেছে। দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? π/4 বা 45 ডিগ্রি। আচ্ছা, এখানে যে পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে তারা পরস্পর লম্ব হবে? ডট গুণন কি হবে? 0 হবে। ডট গুণন কি হবে? 0 হবে। এই যে 3 4 কত? 12, এটা কত? -2m। আচ্ছা, আর কে এর সাথে এটা, তাহলে -6 ইকুয়াল টু কত হবে? 0 হবে। সো আলটিমেটলি এখানে থাকতেছে কত? 6 ইকুয়াল টু 2m, তাহলে m ইকুয়াল টু 3, m ইকুয়াল টু 3, দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, তারপর কি বলছে? এই যে কাজের এটা করাইছি অলরেডি, যে বল আর সরণের ডট গুণন কি হবে? তোমার কাজ হবে w সমান সমান কি হবে? f ভেক্টর আর s ভেক্টরের ডট গুণন হবে, ঠিক আছে? যা আসবে তাই অ্যান্সার। ওকে, তারপর কি বলছে? যে দেখো এখানে বলছে যে একটি কণার উপর এত বল প্রয়োগ করার ফলে তার সরণ হয় এত, ঠিক আছে? এবং m এর মান
কত হলে সম্পাদিত কাজের পরিমাণ 0 হবে? সম্পাদিত কাজের পরিমাণ 0 হবে, ডাব্লিউ সমান সমান কি এফ ডট এস, এটা ইকুয়াল টু কত হবে? 0 হবে। করো, ডট গুণন করো, তাহলে এই যে আই জায়গায় আই এর সাথে ডট গুণন, তাহলে কত হচ্ছে? -15 মাইনাস 3m মার 5 কত 30 ইকুয়াল টু 0। সো আলটিমেটলি কত? -45 ইজ ইকুয়াল টু 3m, তাহলে m ইজ ইকুয়াল টু -15। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এ বি মধ্যবর্তী কোণ থিটা হলে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, ভাই যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, মানে বি এর লম্ব বিক্ষেপ মানে বি cos থিটা, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, এটাই হলো কনসেপ্ট, ঠিক আছে? যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, বি এর লম্ব বিক্ষেপ বি এর cos থিটা, এর লম্ব বিক্ষেপ কি হবে? এ cos থিটা, এবং কি যদি হয় বি এর cos থিটা তাহলে নিচে হবে তার বিপরীতের মান দিয়ে ভাগ, যদি হয় এর লম্ব বিক্ষেপ এখানে হবে তার বিপরীতের মান দিয়ে ভাগ, উপরে তো কি দোনোটার ডট গুণন, ঠিক আছে? উপরে কি হবে? দোনোটার ডট গুণন, শেষ। ওকে, এ ভেক্টর আর বি ভেক্টরের বিপ্রতীক ভেক্টর, আচ্ছা বিপ্রতীক ভেক্টর মানে একটা আরেকটার উল্টাটা, মানে যদি মনে করো এ ভেক্টর ইজ ইকুয়াল টু মনে করো 3i ক্যাপ, তাহলে বি ভেক্টর মানে যদি তার বিপ্রতীক ভেক্টর হয় সেটা হবে 1/3i ক্যাপ। সো এখানের মধ্যে কোনটা মিলতেছে? 1 নাম্বারটা মিলতেছে, ঠিক আছে? এটা হলো বিপ্রতীক ভেক্টরের সংজ্ঞা পড়লেই পেয়ে যাবা। ওকে, তারপরে দেখো স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে হলে স্রোতের সাথে কিভাবে নৌকা চালাতে হবে? 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে কোনো একটা মনে করো নৌকা নদী, এখানে তুমি যদি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করো, কত থিটার মান মানে আলফার মান 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করো, তুমি সবচেয়ে কম সময়ে পৌঁছাইতে পারবা। কেন? টি ইজ ইকুয়াল টু সূত্র কি মনে আছে? ডি বাই পি সাইন আলফা। তাহলে এখন দেখো টি ইজ ইকুয়াল টু ডি বাই পি সাইন আলফার মান কি সর্বোচ্চ না? সাইন 90 ডিগ্রি মান কি 1 না? সর্বোচ্চ না? তাহলে ডি বাই পি হয় টি মিনিমাম, এটাই হলো টি মিনিমাম, সবচেয়ে কম সময়ে নদী পার হওয়ার কনসেপ্ট। 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। ওকে, এটা ভুল আসছে, আচ্ছা এটা করাইছি অলরেডি। দেখো এখানে কি বলছে, দেখো এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের, দেখো আই প্লাস জে ডট কে, তার মানে আই এর সাথে কে এর একবার ডট গুণন প্লাস জে এর সাথে কে এর আরেকবার ডট গুণন, এটাও 0 এটাও 0, আলটিমেটলি 0, অ্যান্সার কি 0। আচ্ছা, ভেক্টরটি সলিডয়েডাল হয় যখন তাদের ডাইভারজেন্স কত হয়? 0 হয়, মানে এটার সাথে আরেকটা ডট গুণন কি হবে? 0 হবে, তখনই হবে কি ডাইভারজেন্স 0 হইলে সলিডয়েডাল হবে। ওকে, কোন ভেক্টরের শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই হলে ভেক্টরটা কি? নাল ভেক্টর। নাল ভেক্টরের সংজ্ঞা পড়লে এটা পারা যাবে, যে ভেক্টরের কি শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই, এটাকে কি বলা হয়? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? খুব মজার ব্যাপার, দেখো এ ভেক্টর আর বি ভেক্টর, হ্যাঁ এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর কি সমান্তরাল, এদের মধ্যবর্তী কোণ কত? কত? দেখো এরা কি পরস্পর ছেদ করছে? এরা ছেদ করে নাই, তার মানে এরা কি এরা পরস্পর সমান্তরাল, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ঠিক আছে? অ্যান্সার কি 0 ডিগ্রি, ঠিক আছে? যে যদি তারা ছেদই করে নাই মধ্যবর্তী কোণ থাকবে না, ঠিক আছে? ওকে, কোন ভেক্টরের ডাইভারজেন্স হলো কোন ভেক্টরের ডাইভারজেন্স হলো এর স্কেলার ক্ষেত্র, কারণ ডাইভারজেন্সের ফলে আমরা কি স্কেলার রাশি পাই, ডাইভারজেন্সের ফলে আমরা স্কেলার রাশি পাই, গ্রেডিয়েন্টের ফলে আমরা ভেক্টর রাশি পাই, কার্লের ফলে আমরা কি ভেক্টর রাশি পাই। তো ডাইভারজেন্স হলো তার স্কেলার ক্ষেত্র, ডাইভারজেন্স হলো কি তার স্কেলার ক্ষেত্র। এই যে দেখো ভেক্টরের অপারেটরের সাথে আরেকটা ভেক্টর রাশি ডট গুণনে আমরা একটা মান পাই, হয় পজিটিভ মান পাই অথবা আমি নেগেটিভ মান পাই, তাই না? অথবা কি 0 পাই, মানে এগুলো তো একটা মান পাই, দ্যাটস ওয়াই এগুলো কি স্কেলার ক্ষেত্র। ওকে, তারপর কি বলছে দেখো, যে এইটা অলরেডি আমরা একবার করছিলাম, যে আই ক্যাপ এবং কে ক্যাপ, মানে আবার আই ক্যাপ ফেলি, মনে করো এটা হলো আই ক্যাপ, এটা হলো কি জে ক্যাপ, দিস ইজ কে ক্যাপ। কি চাইছে? আই এর সাথে কে উল্টা গেছে, তাই না? তাহলে কি হবে? এটা মাইনাস জে ক্যাপ হবে। আবার কি জের সাথে কে, মানে জের সাথে কে পজিটিভ গেছে, তাই না? তাহলে এটা হবে কি আই ক্যাপ হবে। এখন আবার জের সাথে কে, জে থেকে আইতে যাচ্ছে, তাহলে এটা কি উল্টা গেছে না? উল্টা গেছে না? তাহলে কি হবে? মাইনাস ইন্টু মাইনাস কে ক্যাপ, তাহলে আলটিমেটলি কে পাবো কি কে ক্যাপ। দিস ইজ দ্য অ্যান্সার।
এটা করাইছি, প্রথম অঙ্কটা এটা। এম ভেক্টর আর এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর, ভাই লম্ব একক ভেক্টরের সংজ্ঞা মানে সূত্র ডাইরেক্ট, লম্ব একক ভেক্টর ইজ ইকুয়াল টু কি, দুইটা ভেক্টরের ক্রস গুণন করো, ওই ক্রস গুণনের মান দিয়ে ভাগ করে দাও, এটাই হলো কি লম্ব একক ভেক্টর। তবে প্লাস মাইনাস দিবা। কেন দিতে হবে প্লাস মাইনাস? কারণ কোন একটা বন্ধু মানে এই একটা ভেক্টর মনে করো এ ভেক্টর, এই একটা ভেক্টর এটা মনে করো কি বি ভেক্টর, হ্যাঁ, এদের যদি ক্রস গুণন করো এই দিকে একটা ভেক্টর উৎপন্ন হয়, এটা হলো কি এ ক্রস বি, তাই না? আবার কি যদি বি ক্রস এ করো তাহলে এদিকেও একটা ভেক্টর উৎপন্ন হয়, এটা হলো কি বি ক্রস এ। তাহলে আমার তো লম্ব একক ভেক্টর দুই দিকেই হইতে পারে, এ ক্রস বি হইলে এদিকে, বি ক্রস এ হইলে এদিকে, দ্যাটস ওয়াই কি প্লাস মাইনাস, কারণ এটা লম্ব একক ভেক্টর, দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলে যে লম্ব ভেক্টরটা উৎপন্ন হয়, লম্ব ভেক্টরটা উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে, দ্যাটস ওয়াই কি প্লাস মাইনাস দেওয়া হয়। এটা হলো লম্ব একক ভেক্টরের সূত্র থেকে পাওয়া যায়। আমি যত ধরনের টাইপ ছিল সব এমসিকিউ করাই দিছি, তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই।